ওকে, আমরা এর আগে আমাদের আর ক্লাস কিন্তু বেশি নেই, হ্যাঁ, মোটামুটি সব ক্লাস শেষ। আজকে আমাদের কত নম্বর ক্লাস চলতেছে বলতে পারবেন কেউ? 42 নম্বর ক্লাস। আর হচ্ছে 3টে ক্লাস আমরা পাবো। তো 3টে ক্লাসের মধ্যে জাভা স্ক্রিপ্ট যে কয়টা যতটুকু পারি শেষ করে দেবো আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনাদের ইন্টার্নশিপ হওয়ার কথা, ওটা হচ্ছে যে দেখি কি হয়, পরে জানাবো। জাভা স্ক্রিপ্ট না দেখলে আমি ডিজিটাল ফ্লো কিভাবে বানাবো? এই কারণে তো জাভা স্ক্রিপ্টে আসতেছে। সিএমএস পরে আসবে, এটার পর। সমস্যা নেই, 10টা ক্লাস ম্যানেজ করে নেবো যদি ইন্টারনেট হয়। আর সিএমএস সহজ, সিএমএস কোনো সমস্যা নেই। ওটা জাস্ট 2টে ক্লাস হয়ে গেলে আমাদের হয়ে যায়। ওকে, তাহলে আমরা এখানে একটু আসি, সবাই একটু ক্লাসে মনোযোগ দিই, হ্যাঁ। পেশেন্ট। এর আগে ক্লাসগুলোতে আমরা কি কি শিখছিলাম? এইচটিএমএল, সিএসএস, আর হচ্ছে কি বুটস্ট্র্যাপ আমরা শিখছি। এখন হচ্ছে যে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, সিএসএস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করছি, এইচটিএমএল দিয়েও কি একটা লেআউট করছিলাম। তো যাদের যেখানে একটু প্রবলেম আছে, আপনারা হচ্ছে যে নেক্সট এই কয়দিনে একটু ওটা ফিল আপ করে নেবেন। আর আজকের ক্লাস থেকে হচ্ছে যে আমরা জাভা স্ক্রিপ্ট দেখবো, হ্যাঁ? আচ্ছা, এখন আসেন জাভা স্ক্রিপ্ট কি, কেন এগুলা, এই বিষয়গুলো আজকে একটু জেনে নেব। চলেন তাহলে এখানে একটু আমরা দেখি, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ আমাদের শেষ, এখন হচ্ছে জাভা স্ক্রিপ্টে যাবো। তাহলে ডাব্লিউ3 স্কুল থেকে আপনি জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়াল দেখতে পারেন, এখানে ওদের সুন্দরভাবে কি সবগুলা বিষয়ে আলোচনা করে দেওয়া আছে। প্রথমে যদি আসি, এরা একটু দেখি আসলে জাভা স্ক্রিপ্ট কি বা কেন আমাদের জাভা স্ক্রিপ্ট শেখা দরকার। তো এখানে আসেন ওয়েবসাইটে জাভা স্ক্রিপ্টে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট এগুলোকে বলা হয় কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ওয়েব বেস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এখন ওয়েবের জন্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কত ধরনের হয়? তো অনেক ধরনের হয়, অনেকগুলো আছে, তার মধ্যে মূলত একটা আছে কি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং, আরেকটা আছে কি সার্ভার সাইড স্ক্রিপ্ট। আচ্ছা, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টে কি, ক্লায়েন্ট সাইড বলতে আমরা কি বুঝি? ক্লায়েন্ট সাইড বলতে কি বুঝি? আপনাদের কেউ বলতে পারবেন ক্লায়েন্ট সাইড কি? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইড কি, দেখেন একটু বুঝি আমরা। ক্লায়েন্ট সাইড হচ্ছে এরকম একটা জিনিস যেটা হচ্ছে কি ইউজাররা যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকেই বলা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড। আর সার্ভার সাইড কোনটা? ব্যাক এন্ডে সার্ভারে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে কি সার্ভার সাইড। আমরা দুইটা জিনিস বলেছিলাম, একটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড, আর একটা হচ্ছে কি ব্যাক এন্ড। এই যে ফ্রন্ট এন্ড কে বলা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড, ব্যাক এন্ড কে বলা হচ্ছে কি সার্ভার সাইড। দুইটা একই, ক্লায়েন্ট সাইড ব্যাক এন্ড, সরি, ক্লায়েন্ট সাইড আর ফ্রন্ট এন্ড দুইটা একই, সার্ভার সাইড ব্যাক এন্ড এটা হচ্ছে কি একই শব্দ। তো যদি কেউ কোশ্চেন করে সার্ভার সাইড বা ক্লায়েন্ট সাইড কি, ওই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যেটা, এই ক্লায়েন্ট সাইড সার্ভার সাইড দুইটাই কি একই জিনিস। ক্লায়েন্ট সাইড কি আমরা ইউজাররা যা দেখতে পারে সেটাই হচ্ছে কি ক্লায়েন্ট সাইড। আর হচ্ছে কি ব্যাক এন্ডে যেটা লজিক যেখানে থাকে বা আমাদের কোডগুলা যেখানে থাকে সেটাকে বলা হয় কি সার্ভার সাইড। আচ্ছা, এখন ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ কয়টা আছে আমরা যদি দেখি, জাভা স্ক্রিপ্টে আছে কি শুধু ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা স্ক্রিপ্ট আছে কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লায়েন্ট সাইড শুধু এই যে ব্রাউজার শুধু বুঝতে পারে, জাভা স্ক্রিপ্ট কোডটাই বুঝতে পারে। ব্রাউজার তিনটা আমি প্রথম দিকেই আপনাদের বলছিলাম, ব্রাউজার তিনটা কোড বুঝতে পারে, সরাসরি বুঝতে পারে, রিড করতে পারে, পরেও আউটপুট একটা কি দেখাতে পারে। সেটা হচ্ছে কি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এর বাইরে যত ভাষা আছে, আচ্ছা, বাকি যেগুলোকে বলা হয় এগুলো হচ্ছে কি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এই জিনিসগুলো হচ্ছে যে সরাসরি ব্রাউজার করতে পারে না। যেমন প্রায় আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পিএসপি আছে, ডট নেট আছে, পাইথন আছে, গো আছে, রুবি আছে। তো এই ধরনের অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন কি চলে আসছে। তো সবগুলাকে হচ্ছে
আপনাদের মূলত ব্রাউজার তিনটা ভাষায় বুঝতে পারে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। আর বাকি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলোকে বলা হয় সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেগুলো ব্রাউজার সরাসরি বুঝতে পারে। তাহলে হচ্ছে যে ওকে, আমরা একটা দেখি, হ্যাঁ আবার আসে। তাহলে সার্ভার সাইড হচ্ছে কি, যেগুলো ব্রাউজার সরাসরি বুঝতে পারে না, এগুলো হচ্ছে সার্ভারে রান করে এই কোডগুলো। এগুলোকে বলা হয় কি সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেগুলো কি কি? পিএসপি, .NET, পাইথন, বাকি যতগুলো জাভাস্ক্রিপ্ট ছাড়া যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোকে বলা হয় কি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। কারণ এগুলো যদি আপনি সরাসরি কোডগুলো লেগে আউটপুট দেখতে চান, ব্রাউজার আপনাকে আউটপুট দিতে পারবে না। এর জন্য আপনাকে সার্ভার, এটা কি সার্ভার একটা তৈরি করে নিতে হবে আপনাদের পিসিতে। আচ্ছা, এখন আসেন জাভাস্ক্রিপ্ট কেন শিখবো আমরা, জাভাস্ক্রিপ্ট শিখলে কি কি করতে। ওকে, তাহলে জাভাস্ক্রিপ্ট হোয়াই উই লার্ন জাভাস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্ট আমরা কেন শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখলে আমরা কি কি কাজ করতে পারবো। তো এখানে যদি আমরা দেখি, জাভাস্ক্রিপ্ট ইজ এ ইভেন্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি ইভেন্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে জাভাস্ক্রিপ্টটা তৈরি করা আছে মূলত আপনি বিভিন্ন ইভেন্ট গুলা নিয়ে কাজ করার জন্য। ইভেন্ট গুলা যেমন কি কি আমরা ইভেন্ট হতে পারে একটু যদি দেখি, একটা দেখেন এখানে কয়েকটা ইভেন্টের নাম দেওয়া আছে। ক্লিক করলে একটা কোনো একটা কাজ হচ্ছে, এরপরে ডাবল ক্লিক করলে কি একটা কাজ হচ্ছে, আবার ধরেন রাইট ক্লিক করলে একটা কাজ হচ্ছে, মাউস হভার করলে একটা মানে কোনো একটা ইন্টারঅ্যাক্টিভ কাজ করতেছেন। এই যে প্রত্যেকটা এক একটা করে কি ইভেন্ট, এই ইভেন্ট গুলা ডিপেন্ড করে কোনো একটা কাজ করাবেন, ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করাবেন, সেগুলো হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। এই কারণে এটাকে বলা হয় কি ইভেন্ট বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, বেনিফিট কি? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট শিখলে বেনিফিট কি? জাভাস্ক্রিপ্ট প্রথম দিকে শুধু তৈরি করা হয়েছিল একটা ইন্টারঅ্যাক্টিভ কাজগুলো, যেমন এখানে আমি ক্লিক করতেছি, এই যে একটা জিনিস বের হয়ে চলে আসতেছে, আবার এখানে ক্লিক করতেছি, এটা চলে যাচ্ছে। এই যে এই ধরনের ইন্টারঅ্যাক্টিভ যে কাজগুলো আছে এগুলো করা যাচ্ছে মূলত কি জাভাস্ক্রিপ্ট দিয়ে। যেমন এটা কি ক্লিক ইভেন্ট, হ্যাঁ, আমি যখন এখানে ক্লিক করতেছি সাথে সাথে কি একটা কোনো একটা ইন্টারঅ্যাক্টিভিটি কাজ হচ্ছে, কোনো একটা জিনিস দেখা যাচ্ছে বা চলে যাচ্ছে, বা ধরেন কোনো একটা জিনিস চেঞ্জ হচ্ছে। তো এগুলো হচ্ছে একটা করে কি ইভেন্ট। এখন এই ক্লিক করার পরে কি হবে সেটা হচ্ছে কি ডিপেন্ড করে আপনার পরবর্তীতে লজিকের উপরে। এরপরে বেনিফিটটা কি, জাভাস্ক্রিপ্ট প্রথম দিকে শুরু হয়েছিল শুধু ওয়েবসাইটকে কি ইন্টারঅ্যাক্টিভ করার জন্য, কিন্তু পরবর্তীতে নোডজেস আসার পরে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি চাইলে কি ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, মোবাইল অ্যাপ সবগুলাই এখন কি শুধু জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি করা পসিবল। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কি কি করতে পারেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট যদি আপনি শিখতে পারেন, আপনি কি ডেস্কটপ অ্যাপ তৈরি করতে পারবেন। এরপরে কি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এটাও করতে পারবেন। প্রথম দিকে শুধু জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছিল এভাবে কি স্ক্রিপ্ট, মানে ইভেন্ট গুলা দেওয়ার জন্য, ইভেন্ট গুলা তৈরি লেখার জন্য। বাট পরবর্তীতে এটাকে যখন নোটজেস আসার পরে হচ্ছে যে এগুলোকে এখন সব জায়গায় কি ক্লায়েন্ট সাইডে এবং কি সার্ভার সাইড দুই দুই জায়গায় কি জাভাস্ক্রিপ্ট ইউজ করা যায়। তাহলে জাভাস্ক্রিপ্ট যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, ওয়েবের কাজ করতে পারবেন, ডেস্কটপ অ্যাপ তৈরি করতে পারবেন, মোবাইল অ্যাপ সবই তৈরি করা যাবে। তো জাভাস্ক্রিপ্টে অনেকগুলো লাইব্রেরি আছে এগুলোর জন্য, প্রত্যেকটার জন্যই কি আলাদা আলাদা লাইব্রেরি আছে। যদি এখানে দেখি আমরা কয়েকটা লাইব্রেরি, ওয়েবের ওয়েব ডেভেলপমেন্টের জন্য দেখেন জেকুইরি আছে, এরপরে রিয়াক্ট জেএস আছে, ভিউ জেএস আছে, নোট জেএস আছে। এগুলো ওয়েব ডেভেলপমেন্টে কি এগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন। এরপরে ধরেন অ্যাপ ডেভেলপমেন্টের কি ইলেকট্রন জেএস আছে। এরপরে যদি আসেন মোবাইল ডেভেলপমেন্ট, এখানেও কি অ্যাঙ্গুলার জেএস, রিয়াক্ট জেএস, আচ্ছা যেটাকে আমরা রিয়াক্ট, এই যে রিয়াক্ট নেটিভ, হ্যাঁ, ভিউ জেএস সবই কি আপনি ইউজ করতে পারবেন। তার মানে এগুলো হচ্ছে কি এই যে আপনি যদি জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন, এই ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। কারণ এই ফ্রেমওয়ার্ক গুলাই হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা। আচ্ছা, এখন আসেন ইউজ অফ জাভাস্ক্রিপ্ট ইন ওয়েব ডেভেলপমেন্ট। জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্টে আমরা কি কি কাজে ইউজ করি, হ্যাঁ? অনেক কাজে ইউজ করি, তার মধ্যে এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। ধরেন আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতেছি, সেখানে কি আমাদের জাভাস্ক্রিপ্ট লাগে। এরপর আছে অ্যানিমেশন স্লাইডার, যখন আমরা তৈরি করতেছি একটা ক্লিক করার পর কি স্লাইড হচ্ছে, তাই না? তো এই ধরনের ক্লিকেবল যখন কাজ করতে যাবে তখন হচ্ছে কি আপনাদের জাভাস্ক্রিপ্টের দরকার হবে। ম্যাপ নিয়ে কাজ করতে গেলে আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে। সার্ট হচ্ছে কি গ্রাফিক্স, একটা ওয়েবসাইটে একটা সার্ট দেখাতে যান, সো এই ধরনের সার্ট দেখাতে গেলেও কি আপনাকে জাভাস্ক্রিপ্ট প্রয়োজন আছে।
এরপর আছে পপ আপ উইন্ডো, যখন ক্লিক করার সাথে সাথে ওই যে আমরা মডেল দেখছিলাম, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে কি পপ আপ উইন্ডো। এই মডেলটাকে বলা হচ্ছে কি পপ আপ উইন্ডো। তো ক্লিক করার পরে একটা কি পপ আপ চলে আসতেছে, এগুলোকে বলা হয় কি, এগুলো তৈরি করতে গেলে আপনাকে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে, অডিও প্লেয়ার তৈরি করতে গেলে জাভাস্ক্রিপ্ট লাগবে। এই ধরনের অনেক কাজে আছে যেগুলোতে আছে কি আপনাদের ক্যালেন্ডার বলেন, ঘড়ি বলেন, হ্যাঁ, অনেক কিছুই তৈরি করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখন আসছেন যে টু ওয়ে টু ইমপ্লিমেন্ট জাভাস্ক্রিপ্ট। আমরা জাভাস্ক্রিপ্ট কয়ভাবে কি অ্যাপ্লাই করতে পারি, তো জাভাস্ক্রিপ্ট কেন আমরা শিখবো, কি কি কাজের জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট লাগে, এগুলো আমরা একটু দেখলাম। তো এখন আসেন যে জাভাস্ক্রিপ্টে কিভাবে ইউজ করতে পারি, মানে কয়ভাবে ইউজ করা যায়। আচ্ছা, সিএসএস এর কয়ভাবে আমরা ইউজ করতে পারতাম? তিন ভাবে। কি কি? আচ্ছা, এখানে দুইটা জিনিস ওই একই, পার্থক্য আছে একটা হচ্ছে কি ইন পেজ জাভাস্ক্রিপ্ট। ইন পেজ বলতে হচ্ছে কি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, আরেকটা হচ্ছে কি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। এখানে জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল ট্যাগের মধ্যে সরাসরি জাভাস্ক্রিপ্ট লেখা যায় না। তো সরাসরি লেখা যায় না, এর জন্য হচ্ছে যে দুইটা, একটা এইচটিএমএল একটা বেশি আছে, সিএসএস একটা বেশি আছে, সেটা হচ্ছে কি ইনলাইন। তো যেহেতু জাভাস্ক্রিপ্টে দিয়ে শুধু এই ইনলাইনটা বাদ বাকি দুইটা কি একই, একটা আছে এক্সটার্নাল আর একটা আছে কি ইন্টারনাল। এই দুইটা উপায় আপনি আপনার ওয়েবসাইটে কি জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, ইনপেজ জাভাস্ক্রিপ্ট। ইনপেজ জাভাস্ক্রিপ্ট বলতে কি আমরা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট বলতেছি। আমরা এইচটিএমএল সিএসএস এর ক্ষেত্রে ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতাম? আচ্ছা, হেডের ভিতরে একটা ট্যাগ ইউজ করতাম, সেটা হচ্ছে কি সিএসএস লেখার জন্য কি ট্যাগ ইউজ করা হতো? ওকে, ঠিক জাভাস্ক্রিপ্টের জন্য সিএসএস এর মধ্যে আপনি যদি এইচটিএমএল ফাইলে সিএসএস লিখতে যান, আপনাকে এখানে একটা ট্যাগ লিখতে হয় হেডের ভিতরে, সেটা হচ্ছে কি স্টাইল ট্যাগ। আর আপনি জাভাস্ক্রিপ্ট যদি লিখতে যান আপনাকে লিখতে হবে কি স্ক্রিপ্ট ট্যাগ। এটা হচ্ছে কি স্ক্রিপ্ট ট্যাগ। জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য এইচটিএমএল এর মধ্যে ট্যাগ লিখতে হয় কোনটা? স্ক্রিপ্ট ট্যাগ। এখন স্ক্রিপ্ট ট্যাগটা আপনি কোথায় লিখতে পারেন? এখানে হেডের ভিতরেও চাইলে কি আপনি লিখতে পারেন, আবার চাইলে কি বডির ভিতরেও লিখতে পারেন। কথাটা বুঝতে পারছেন? আপনি স্ক্রিপ্ট যে ট্যাগটা আছে এটা হেডের ভিতরেও লিখতে পারবেন এবং হচ্ছে কি বডির ভিতরেও লিখতে পারবেন। তো ভালো উপায় কোনটা, আমরা কোথায় স্ক্রিপ্ট ট্যাগ গুলো সবসময় লিখবো? সবসময় আমরা ট্রাই করবো স্ক্রিপ্ট ট্যাগ গুলাকে এই যে বডির উপরে লেখা। কারণ হচ্ছে আমাদের আগে আছে কি এই যে ওয়েবসাইটে কন্টেন্ট গুলো আসবে, এরপরে আছে কি ইন্টারঅ্যাক্টিভিটিটা অ্যাড হবে। এই কারণে সবসময় আমরা ট্রাই করবো জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আছে কি নিচে রাখার জন্য, তাহলে ওয়েবসাইটের কন্টেন্টটা কি ফাস্ট লোড হবে। কথাটা বুঝতে পারছি আমরা? আচ্ছা, এই যে এটা এখানে বলা আছে, এগুলো আমি বলে দিলাম। তো এখন হচ্ছে যে আসেন জাভাস্ক্রিপ্ট ফাইল, আমরা এইচটিএমএল সিএসএস ফাইল তৈরি করা শিখছি, এখন জাভাস্ক্রিপ্ট ফাইল কিভাবে তৈরি করতে পারি। এইচটিএমএল ফাইলের জন্য একটা এক্সটেনশন আমাদের ইউজ করা লাগতেছে, সেটা হচ্ছে কি ডট এইচটিএমএল। সিএসএস ফাইল যখন আমরা তৈরি করতেছি, সিএসএস ফাইলের জন্য কি এক্সটেনশন কি ডট সিএসএস। ঠিক তেমনি ভাবে আপনি যদি একটা জাভাস্ক্রিপ্ট আলাদা ফাইল তৈরি করতে চান, এক্সটার্নাল ফাইল তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা এক্সটেনশন লিখতে হবে, সেটা হচ্ছে কি ডট জেএস। জাভাস্ক্রিপ্ট ফাইলের জন্য এক্সটেনশন কি ডট জেএস। এখন সামনে নাম যে কোনো কিছু হতে পারে, কিন্তু এক্সটেনশন থাকবে কি ডট জেএস। আচ্ছা, এই যে যতটুকু চলেন আমরা হচ্ছে যে আগে একটা এইচটিএমএল ফাইল তৈরি করব, এরপরে আছে কি জাভাস্ক্রিপ্ট ইন্টারনালি কিভাবে লেখে সেটা দেখবো, এরপরে এক্সটার্নালি কিভাবে লিঙ্ক করায় সেটা দেখবো। এর জন্য চলেন আগে একটা কি ফোল্ডার আর ফাইল তৈরি করব। আজকে আমাদের ক্লাসের ল্যাব কত হচ্ছে? ওকে, তাহলে এই 35 ফোল্ডারটাকে এটাকে হচ্ছে কি ওপেন করে নিলাম। এখানে আমরা হচ্ছে কি প্রথমে আছে ইন্ডেক্স ফাইল তৈরি করে নেই, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এবারে সেম ভাবে এখানে একটা কি ফোল্ডার। ওকে,
তাহলে এর ভিতরে একটা কি অ্যাসেট নামের ফোল্ডার তৈরি করতে পারি। অ্যাসেট আগে যেভাবে করতাম ঠিক সেম ভাবে আমরা করব। অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে একটা কি ফোল্ডার থাকবে সিএসএস, এরপরে থাকবে কি জেএস। আচ্ছা, জেএস ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করে নিচ্ছি, সেটা আছে কি আচ্ছা, এখন যদি আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করতে যাই তাহলে হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন কি হবে বলেন তো? ডট জেএস। তাহলে এটা আমরা নাম দিলাম ধরেন কি স্ক্রিপ্ট এসসি। এখন স্ক্রিপ্ট দিতে পারেন, মেন সিএসএস কি জাভাস্ক্রিপ্ট দিতে পারেন। এরপরে অনেকেই আবার লেখে এভাবেও লেখে যে এটা হচ্ছে আমাদের কি ইন্ডেক্স ডট জেএস। তো এটা হচ্ছে যদি এভাবে কোথাও দেখেন ইন্ডেক্স ডট জেএস অথবা আছে কি মেন ডট জেএস, এরপরে থাকতে পারে আছে কি স্ক্রিপ্ট ডট জেএস। তো নাম এরকম মেন যে ফাইলটা আছে সাধারণত এরকম নামগুলো হয়। হ্যাঁ, এক একজন এক এক ভাবে লেখে, কেউ লেখে মেন ডট জেএস, কেউ আবার স্ক্রিপ্ট ডট জেএস, কেউ লেখে ইন্ডেক্স ডট জেএস। তো যেটা আচ্ছা এক্সটেনশন হবে আমাদের কি জেএস। তাহলে আমাদের একটা ফোল্ডার তৈরি করলাম, এইচটিএমএল ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল কি তৈরি করে নিলাম। আচ্ছা, এতটুকু তো আমরা সবাই পারি আগের থেকেই, সমস্যা নেই। এরপর আসেন বেসিক স্ট্রাকচার আমরা নিচ্ছি। জাভাস্ক্রিপ্ট ইনপুট। ওকে, তাহলে আমরা এখানে জাস্ট কি একটা h1 ট্যাগ লিখলাম। এখন যদি এটাকে একটা আউটপুট দেখি, এরকম আমাদের কি আউটপুটটা দেখাচ্ছে, সবকিছুই ঠিক আছে। এখন চলেন ফার্স্টে আসেন আমরা জাভাস্ক্রিপ্ট কয়ভাবে লিখতে পারতেছি, অ্যাপ্লাই করতে পারতেছি কয়ভাবে, ইম্পোর্ট করতে পারতেছি কয়ভাবে, দুইভাবে। কি কি? একটা হচ্ছে কি ইন্টারনাল ইনপেজ অথবা কি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। এখন ইন্টারনাল যদি জাভাস্ক্রিপ্ট লিখতে যাই ফার্স্টে আছে আমাদের কি করতে হবে, স্ক্রিপ্ট নামের একটা কি ট্যাগ ইউজ করতে হবে। এখন চলেন আমরা ধরে একটু ট্রাই করি কিভাবে শুরু করি। এখন জাভাস্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগটা আপনি দুই জায়গায় লিখতে পারেন, হেডের ভিতরেও লিখতে পারবেন, বডির ভিতরেও কি লিখতে পারবেন। তো প্রফেশনালি সবসময় ট্রাই করি আমরা বডির ভিতরে কি একবারে বডি ট্যাগের শেষে এসে কি জাভাস্ক্রিপ্ট কোডগুলো করি। হ্যাঁ? কারণ হচ্ছে কি আমাদের যে ধরেন আপনি একটা কোড লেখলেন যে এই যে হ্যালোর উপরে কি ক্লিক করার পরে এটার কি কালার চেঞ্জ হবে। তো এমন যদি হয় যে আপনার এই সোয়ানটাই দেখা যাচ্ছে না, বাট হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট কোড লোড হয়ে গেল, তাতে কোনো লাভ হবে না। আগে আমাদের কি জাভাস্ক্রিপ্ট এইচটিএমএলটাকে লোড করাতে হবে, দেখাতে হবে, তারপরে তো ওটার উপরে ক্লিক করব। এই কারণে সবসময় আমরা কি এইচটিএমএল গুলোকে উপরে রাখি, জাভাস্ক্রিপ্ট কোড গুলোকে কি নিচে রাখি। কি কথাটা ক্লিয়ার এটা? চলেন আচ্ছা, এইচটিএমএল এর মধ্যে যদি আপনি সরাসরি জাভাস্ক্রিপ্ট লিখতে যান তাহলে কি স্ক্রিপ্ট ট্যাগ লেখেন, এর ভিতরে কি আপনি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারেন। তাহলে এখানে হচ্ছে লিঙ্ক আমি কখন করাবো, আমি যখন একটা এক্সটার্নাল ফাইলকে অ্যাড করাবো আমার এইচটিএমএল এর সাথে, তখন আমার কি লিঙ্কের প্রশ্নটা আসতেছে। বাট এখন হচ্ছে কি আমি এই এইচটিএমএল পেজের ভিতরেই কি জাভাস্ক্রিপ্টটা লিখেছে, আমি কাকে লিঙ্ক করাবো? তাহলে কাউকে আমার লিঙ্ক করার প্রয়োজন আছে না। আমি যখন ইনলাইন সরি ইনলাইন হচ্ছে সিএসএস এর ক্ষেত্রে, ইন্টারনাল যখন আমরা ইউজ করতেছি সেক্ষেত্রে হচ্ছে কি শুধু স্ক্রিপ্ট ট্যাগের ভিতরেই কি আমরা লিখতে পারি। যেমন সিএসএস এর ক্ষেত্রে আমরা কি করি, এখানে এসে কি একটা স্টাইল নামের একটা কি ট্যাগ ইউজ করি, ট্যাগের ভিতরে সরাসরি কি সিএসএস কোড গুলো লিখতাম। ঠিক সেম ভাবে আপনি যদি এইচটিএমএল এর মধ্যে যদি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে চান তাহলে আপনাকে কি স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে। তাহলে এটাই হবে কি এর মাঝখানে যতটুকু জায়গা পাবেন এটাই হচ্ছে কি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। ওকে, এক্সটার্নাল আমরা পরে আসতেছি, আগে আছে কি ইন্টারনাল। এটা হচ্ছে ইন্টারনালের ওয়ে। তাহলে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আছে কি আপনি জাভাস্ক্রিপ্ট কোড গুলো লেখেন। তো
আমরা ধরেন একটু লেখি, এখানে কিছু একটা লেখি, ধরেন আহ, আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড আমরা প্রিন্ট করাচ্ছি, হ্যাঁ? তাহলে এখানে জাস্ট একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখলাম, এটা কি কাজ করতেছে আমরা একটু পরে বুঝবো, সমস্যাটাই আগে দেখি কাজ করতেছে কিনা। দেখেন আমাদের এখানে কি আউটপুটটা চলে আসছে না? ওকে, তাহলে দেখেন আমাদের কি আউটপুটটা চলে আসছে। দেখেন আমার এখানে কি হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা দেখাচ্ছে। তার মানে আপনি যদি এইচটিএমএল ফাইলে জাভাস্ক্রিপ্ট কোনো কোড লিখতে যান, তাহলে আপনাকে কি এভাবে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে। ওটা পরে আসতেছে, এগুলো জাস্ট ডকুমেন্ট ডট রাইট লিখলাম এই টেক্সটটাকে কি প্রিন্ট করার জন্য, হ্যাঁ এই টেক্সটটাকে ওইখানে প্রিন্ট করার জন্য। ডকুমেন্ট ডট এটা একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ড ইন ফাংশন, যেটার মাধ্যমে আপনি কি আউটপুট দেখতে পাবেন। আউটপুট দেখা আরো ওয়ে আছে, আমরা এগুলো পরবর্তীতে জানবো। তাহলে এটা হচ্ছে কি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট লেখার নিয়ম, কি এটা ক্লিয়ার আপনারা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি একটা এইচটিএমএল ফাইল। আমি যদি এইচটিএমএল ফাইলে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে যাই, যদি এইচটিএমএল ফাইলে আমরা সিএসএস লিখতে যাই, তাহলে কি করি স্টাইল নামের একটা কি ট্যাগ লিখি, এর ভিতরে এসে কি সিএসএস গুলো লিখি, ধরেন h1, এরপরে আমরা বলে দেই কি কালার রেড। আচ্ছা থাকলো, এটা সেভ করেন। তাহলে দেখেন স্টাইল ট্যাগের ভিতরে আমি সিএসএস ফাইল সিএসএস কোড গুলো লিখতে পারতেছি। ঠিক সেম ভাবে আপনি যদি এইচটিএমএল ফাইলে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে যান, তাহলে আপনাকে হচ্ছে কি একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে কি স্ক্রিপ্ট। ট্যাগের নাম হচ্ছে কি স্ক্রিপ্ট। এখন এই যেমন স্টাইল ট্যাগের ভিতরে আপনি কি সিএসএস গুলো লিখতে পারেন, ঠিক সেম ভাবে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনি কি জাভাস্ক্রিপ্টের যে কোনো কোড কি লিখতে পারবেন। ধরেন আরেকটা আমরা লিখি অ্যালার্ট আচ্ছা, তাহলে দেখেন অ্যালার্ট এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন মেথড। আমরা যদি এখানে এখন এসে রিফ্রেশ করি, আচ্ছা এটা ব্রাউজারে নিতে হবে, অ্যালার্টটা এখানে কাজ করবে না, যেহেতু আমরা এটা দেখতেছি ইয়ে দিয়ে, তো ওটা পরে দেখো। তাহলে এখানে লিখলাম কি ডকুমেন্ট ডট রাইট রাইট, তাহলে এখানে আমরা একটা এইচ টু ধরেন আরেকটা নিচ্ছি h1, h1 শুরু, এরপরে আছে কি h1 শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল দিয়ে h1 প্রিন্ট করাচ্ছি। আরেকটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি এভাবে আমরা লিখতে পারি হ্যালো। ওকে, তাহলে দেখেন এখানে আমি লিখলাম একটা মেথড লিখছি, এটা সাথে সাথে দেখেন আমাদের কি আউটপুট পাচ্ছি আমরা। তাহলে এটা হচ্ছে কি h1 হচ্ছে কি জাভা এইচটিএমএল দিয়ে লিখলাম, আর এটা দেখেন কি সিএসএস দিয়ে লিখলাম, জাভাস্ক্রিপ্ট দিয়ে, সরি। তো এইচটিএমএল এর ভিতরে জাভাস্ক্রিপ্ট কোড লেখার সিস্টেম আছে কি একটা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে করো। কি এতটুকু নিয়ে আরো আরো কোশ্চেন আছে? ওকে, দেখেন এটা হচ্ছে এইচটিএমএল আর এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। এখন জাভাস্ক্রিপ্ট জাস্ট এভাবে লেখা যায় আমি এটা দেখালাম। এখন এই জাভাস্ক্রিপ্ট ইউজ করে আপনি এটা কালার চেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে কি রিমুভ করতে পারবেন, এটাকে চেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে কি স্লাইড করাতে পারবেন। এমন কোনো কাজ নেই যেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি করতে পারবেন না। আমরা এগুলো আস্তে আস্তে কি দেখবো। জাস্ট শুরুতে আমরা দেখলাম কি আমাদের এইচটিএমএল এ যদি জাভাস্ক্রিপ্ট লিখতে যাই, স্ক্রিপ্ট নামের একটা ট্যাগ আছে, এর ভিতরে কি জাভাস্ক্রিপ্টের কোড গুলো লিখতে হয়। এখন জাভাস্ক্রিপ্টের কি কি কাজ করা যাবে, কি কি কোড লেখা যাবে, এগুলো কি আমরা আগে শিখবো এখন, ঠিক আছে? ওকে, আরেকটা সিস্টেম হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেখার, সেটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। এখন ইন্টারনাল যদি আপনি জাভাস্ক্রিপ্ট করতে যান, আগে আপনাকে কি একটা জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করতে হবে। এর জন্য আমরা কি করছি জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে
জাভাস্ক্রিপ্ট কি ফাইল তৈরি করছি। এটাকে বলতেছি আমরা কি ইন্টারনাল, আর এটা হচ্ছে কি এক্সটার্নাল। একটা যেমন আমরা সিএসএস ফোল্ডারে যখন আমরা কি আলাদা একটা ফাইল তৈরি করি সেটাকে আমরা কি বলি এক্সটার্নাল সিএসএস। ঠিক তেমনি আপনি যদি একটা অন্য একটা ফাইল তৈরি করেন জাভাস্ক্রিপ্ট, সেটা হচ্ছে কি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। এখন এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইলে যখন আপনি কোড লেখেন, ধরেন আমরা এখানে লিখলাম কি এইচটিএমএল এ যে জিনিসটা লিখছি সেটাই হচ্ছে কি জাভাস্ক্রিপ্টে আমি লিখতেছি, জাভাস্ক্রিপ্ট ফাইলে এনে কি বসালাম। এখন এটা হচ্ছে কি আমার জাভাস্ক্রিপ্ট ফাইল, যেহেতু জাভাস্ক্রিপ্ট এটা কি সরাসরি আমি বলে দিচ্ছি কি জেএস ফাইল, তাহলে এখানে আমাকে কি আর ট্যাগ লিখতে হবে? ট্যাগ লিখবো আমরা কোথায়? শুধু এইচটিএমএল ফাইলে। আর যদি জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা তৈরি করি তাহলে সরাসরি হচ্ছে কি এভাবে জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা লিখব। আচ্ছা ধরেন এখানে আমরা বলে দিলাম কি হ্যালো ওয়ার্ল্ড, আচ্ছা হ্যালোই থাকলো শুধু। এখন এটা যদি আমি লিখলাম এখানে, এটা এখানে কি দেখা যাবে? কারণ হচ্ছে এই যে জাভাস্ক্রিপ্ট কোডটা আমরা লিখলাম এটার সাথে এইচটিএমএল এর কোনো কি সম্পর্ক আছে? না, এটা একটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল ফাইল, এটা হচ্ছে কি একটা সিএসএস ফাইল, সরি জাভাস্ক্রিপ্ট ফাইল, এটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল। এখন এই দুইটার মধ্যে কি কোনো সম্পর্ক নেই। এখন আপনি যদি এই দুইটার মধ্যে একটা কি সম্পর্ক আমাদের তৈরি করে দিতে হবে, তাহলেই তো আমরা কি এইচটিএমএল এই জিনিসটা কি কাজ করব। যেমন এক্সটার্নাল সিএসএস যখন আমরা তৈরি করতাম তখন আমরা কি করতাম, সিএসএসটাকে কি লিঙ্ক করাই দেওয়া লাগতো আমাদের লিঙ্ক ট্যাগের মাধ্যমে, তাই না? ঠিক সেম ভাবে আপনি যদি জাভাস্ক্রিপ্টে একটা এক্সটার্নাল ফাইলকে যদি লিঙ্ক করাতে চান, সেক্ষেত্রে আপনাকে কি স্ক্রিপ্ট এরপরে আছে কি একটা অ্যাট্রিবিউট লিখতে হয় স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, সেটা হচ্ছে কি এসআরসি। সিএসএস লিঙ্ক করানোর জন্য কি আমরা যেমন লিঙ্ক ট্যাগ লিখি, জাভাস্ক্রিপ্টের জন্য হবে কি স্ক্রিপ্ট ট্যাগ, সাথে হবে কি এসআরসি অ্যাট্রিবিউট। এখন এই এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে আপনি কি আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলের পাথটা বলে দেন কোথায় আছে। তো প্রথমে যদি আমরা আসি, প্রথমে আমাদের আছে কোথায় অ্যাসেট, অ্যাসেটের ভিতরে আছে কি জেএস, এরপরে আছে কি স্ক্রিপ্ট ডট জেএস। তাহলে দেখেন যখনই আমি কি এটাকে লিঙ্ক করাই দিলাম, তাহলে এর ভিতরে যে কোডগুলো আছে এগুলো হচ্ছে কি আমার এইচটিএমএল এর সাথে কি কাজ করতেছে। কি এতটুকু আমরা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা হচ্ছে কি দুইটা জিনিস দেখলাম, একটা একটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল ফাইলে আমরা জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে পারি, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে কি সরাসরি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি, এটাকে বলি আমরা কি ইন্টারনাল। আর এক্সটার্নাল যখন আমরা করব, একটা জাভা এক্সটার্নাল মানে কি আমরা আলাদা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করব, এই ফাইলের ভিতরে আছে কি জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখবো, যেমন সিএসএস জন্য কি আলাদা ফাইল তৈরি করছি। এখন বলতে পারেন যে আমরা কেন আবার জাভাস্ক্রিপ্ট লিখতে পারতেছি, আমরা তো এখানেই লিখতে পারি। তো ওই যে সিএসএস এ একটা কথা বলছিলাম আপনাদের, সেটা হচ্ছে কি যদি আপনি একই জায়গায় এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যদি এভাবে লেখেন, তো একটা ওয়েবসাইট করতে অনেকগুলো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয়। তো একই ফাইলের মধ্যে যদি সবকিছু রেখে দেন তাহলে ওই ফাইলটা হবে কি অনেক বড় হয়ে যাবে, তখন আপনি কোডটাকে চেঞ্জ করতে গেলে তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে, যে খালি একবার উপরে যেতে হবে আবার একবার কি নিচে আসতে হবে, কোনটার কোড কোথায় আছে খুঁজে পাওয়া কি কষ্ট করা। তো এই জন্য যাতে রিইউজেবিলিটি, যাতে কোডের এই যে আপনি যাতে সহজেই কি এটাকে মেনটেনেন্স করতে পারেন, চেঞ্জ করতে পারেন, এই কারণে সব সময় আমরা কি করি এইচটিএমএল এর ফাইলের মধ্যে কি শুধু এইচটিএমএল গুলো রাখি, আর সিএসএস কোড গুলো কি একটা সিএসএস ফাইলে রাখি, এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো কি জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে রেখে দিই, কোডগুলো জাভাস্ক্রিপ্ট ফাইলে রেখে দিই। আচ্ছা, এখন এক্সটার্নাল ফাইলে সিএসএস যেমন আপনি লিঙ্ক ট্যাগের মাধ্যমে কি লিঙ্ক করাই দিতে হয়, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও আপনাকে কি তাহলে এইচটিএমএল এর সাথে কি এই জাভাস্ক্রিপ্টটাকে লিঙ্ক করাই দিতে হবে। লিঙ্ক করানোর দেওয়ার উপায় হচ্ছে কি স্ক্রিপ্ট কি ট্যাগ ইউজ করতে হবে, এর ভিতরে কি এসআরসি নামে একটা কি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আর এই এসআরসি অ্যাট্রিবিউটের ভিতরে আপনাকে কি পাথটা বলে দিতে হবে আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলটা কোথায় আছে। আচ্ছা, এই কাজ দুইটা আমরা অলরেডি করছি, আপনারা জেনেও করছেন না জেনেও করছেন। সেটা হচ্ছে দেখেন আপনি যখন বুটস্ট্র্যাপের লিঙ্ক নিয়ে আসতেছেন, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে আসতেছেন, তাই না? বুটস্ট্র্যাপ যখন আমরা লিঙ্ক করাইতাম একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আসতাম না, ওটা কি আসলে ওটাই হচ্ছে কি একটা এক্সটার্নাল কি ফাইলের লিঙ্ক, আর কিছুই না, ওটাও জাভাস্ক্রিপ্ট। আমরা যেটা তৈরি করলাম এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। তার মানে এটা এতদিন আপনি বুঝেও করছেন, না বুঝে হলেও করছেন, এই কাজটা করছি আমরা। বুটস্ট্র্যাপে সিএসএস লিঙ্ক করাইছি, সাথে সাথে কি জাভাস্ক্রিপ্টও লিঙ্ক করাইছি। ওখানে আমরা লিঙ্কের মধ্যে কি করতাম স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতাম, এরপরে কি এসআরসি এর ভিতরে ওই লিঙ্কটা বসাই দিতাম।
এটাই হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্ট লেখার সিস্টেম। আপনি জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল ফাইলকে লিংক করাতে গেলে স্ক্রিপ্ট ট্যাগ এসআরসি এর ভিতরে ওই পাথটা বলে দিতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা এখন এই জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে কি আপনি জাভাস্ক্রিপ্ট কোড লেখেন, তাহলে এগুলোর কি আউটপুট দেখতে পারবেন। কি এতটুকু? কি আরো কারো কোনো কোশ্চেন? এতটুকু করেন, একটা সবাই ফোল্ডার ফাইল তৈরি করবেন, জাভাস্ক্রিপ্ট কোড লিখবেন, এরপরে আছে কি এক্সটার্নাল ফাইল লিখে এটার মধ্যে কি কোডটা করেন, ফাইলটা আগে রেডি করেন সবাই। তাহলে হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে লিংক করাতে হয়, এগুলো আমরা দেখলাম। আচ্ছা, আমরা যদি একটু W3 স্কুলে আসি, দেখেন আমরা যে জিনিসগুলো দেখতেছি আপনারা চাইলে এখান থেকে কি টিউটোরিয়ালটা দেখতে পারেন। ফার্স্টে যদি আসি হোমের ভেতরে কি বলতেছে দেখেন, লার্ন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কি? আপনাকে যদি কোশ্চেন করা হয় জাভাস্ক্রিপ্ট কি, আপনি কি অ্যান্সার করবেন? ওকে, জাভাস্ক্রিপ্ট ওরা কি বলতেছে আমরা একটু এখান থেকে পড়েন, দেখেন সব অ্যান্সার গুলো আমরা সব পেয়ে যাই। জাভাস্ক্রিপ্ট ইজ এ ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এতদিন যেগুলো শিখছি এইচটিএমএল সিএসএস, এগুলো হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? পিছন থেকে বলেন কে আছেন এখানে, এই লাইনের পিছনে কে আছেন? এসে আপনি বলেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল সিএসএস কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? বলেন। এখানে এতদিন আমরা যেগুলো শিখছি এগুলো একটা হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আর এছাড়াও আরো অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এইচটিএমএল হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিএসএস হচ্ছে কি স্টাইল, স্টাইল করার জন্য কি স্টাইল, ক্যাসকেডিং স্টাইল শিট, যেটাকে আমরা স্টাইল ল্যাঙ্গুয়েজ বলি, স্টাইল করার জন্য। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি একটা এইচটিএমএল সিএসএস কোনটাই হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এখন যদি কোশ্চেন করে কি জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্ট একটা আছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এটা দিয়ে কি কাজ করা হয় সেটা আমরা পরবর্তীতে দেখলাম। সেগুলো হচ্ছে কি ইভেন্ট, বিভিন্ন ইভেন্ট কি অ্যাড করা যায়, বা বিভিন্ন ধরনের কি এক ইন্টারঅ্যাক্টিভিটি কি অ্যাড করা যায়। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ ওয়েব, যেটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট জন্মই হচ্ছে কি ওয়েবে এই ইন্টারঅ্যাক্টিভ কাজগুলো কি অ্যাড করানোর জন্য। জাভাস্ক্রিপ্ট টু ইজি টু লার্ন, এটা সহজে শিখতে পারবেন। এরপর হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট আই উইল টিচ ইউ, আচ্ছা ওরা এগুলা শেখাবে, বেসিক থেকে অ্যাডভান্স শেখাবে এই টিউটোরিয়ালটা। তো পরে যদি আসি ইন্ট্রোডুকেশন, দেখেন এরা কি বলতেছে। আচ্ছা, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট কি, ওই একই জিনিসগুলো বলতেছে। এরপরে হচ্ছে যে ওয়াই জাভাস্ক্রিপ্ট, আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে তাহলে কি কি করতে পারবেন। ওয়াই আপনি জাভাস্ক্রিপ্ট কেন শিখবেন? তাহলে এইচটিএমএল হচ্ছে কি কন্টেন্ট পেজে আপলোড দেওয়ার জন্য। এরা দেখেন এগুলো সব আপনাদেরকে বলেই দিচ্ছে। এই জিনিসগুলো প্রত্যেকদিন সকালে আসার পরে চেষ্টা করবেন এই প্রত্যেকটা ফিল্ডে একবার করে গিয়ে গিয়ে কি এই জিনিসগুলো পড়ার। আপনি যদি এগুলো পড়ার অভ্যাস করতে পারেন তাহলে আপনার কনসেপ্ট পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। সো সবাই এখান থেকে এসে জাভাস্ক্রিপ্টে পরে এসে এখান থেকে কি রেগুলার একবার করে দেখে নেবেন। আমি আমার মতন করে হয়তো স্লাইডার দেখে করাবো, বাট ওই জিনিসগুলো এখানে সবগুলো আপনারা কি পেয়ে যাবেন, একটু দেখবেন এসে। এখানে যদি দেখেন একটা ওরা এক্সাম্পল আপনাদের দিয়ে দিচ্ছে, জাভাস্ক্রিপ্ট যদি আপনি শিখতে পারেন। এই যে দেখেন একটা আছে কি বাল্ব টার্ন অন লাইট, হ্যাঁ এখানে ক্লিক করেন, দেখেন বাল্বটা কি জ্বলতেছে। আবার এখানে ক্লিক করেন, তাহলে আবার দেখেন এটা কি বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দারুণ সুন্দর সুন্দর কি ইন্টারঅ্যাক্টিভ কাজগুলো, এগুলো হচ্ছে কি মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। আচ্ছা, এখন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখান থেকে কি কারেন্ট চলে আসতেছে, মানে এখানে কি কারেন্টের লাইন দেওয়া আছে না, তাহলে বাতিটা জ্বলতেছে কিভাবে? এই সুইচের মধ্যে কি কারেন্ট তো নাই, তাই না? তাহলে জ্বলতেছে কিভাবে, কি আরো কি কে বলতে পারবেন? এগুলো খুবই সহজ, হ্যাঁ বুঝলে খুবই সহজ। আমরা যদি একটু এর কোডটা দেখি, দেখেন এগুলো মূলত হচ্ছে কিছুই না, আমাদের ইমেজের পাথটাকে কি চেঞ্জ করে দিচ্ছি। যখন আমি এটাতে ক্লিক করতেছি তখন হচ্ছে কি এখানে দুইটা বাল্ব আছে, দুইটা ইমেজ আছে, এই একটা ইমেজ, এটা হচ্ছে কি আর একটা ইমেজ। আপনি যখন এই এখানে ক্লিক করতেছেন তখন এই ইমেজটা এখানে দেখাচ্ছে, আবার এখানে যখন ক্লিক করতেছেন এই ইমেজটা দেখাচ্ছে, পার্থক্য এতটুকুই। কিন্তু আমরা বুঝতেছি কি এখানে লাইট জ্বলে উঠতেছে। তো এটা আসলে কিছুই না, জাভাস্ক্রিপ্ট এগুলো করা যায়। আপনি চাইলে একটাতে বাটনে ক্লিক করার পরে কোনো একটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, কোনো কিছু অ্যাড করতে যাচ্ছেন, এগুলা ইন্টারঅ্যাক্টিভ কাজ করার জন্য কি জাভাস্ক্রিপ্টটা তৈরি। এখানে এই যে দেখেন আপনার এসআরসির মধ্যে আমরা কি দেই, ইমেজের মধ্যে এসআরসির মধ্যে পাথ দেই।
তাহলে বাই ডিফল্ট এখানে দেওয়া আছে কি বাল্ব অফ, বাই ডিফল্ট দেওয়া আছে কি অফ, তার মানে এই ইমেজটা পাচ্ছে। যখনই আপনি এই বাটনে ক্লিক করতেছেন, বাটনে যখন ক্লিক করতেছেন তখন ও কি করতে যে এসআরসি কে ধরে দেখেন বাল্বটাকে কি চেঞ্জ করে দিচ্ছে, এই যে পিক বাল্ব অন, তাহলে এসআরসি তারপরে বলে দিচ্ছে কি এটা। তার মানে ও যখন আপনি এখানে ক্লিক করতেছেন ওই ইমেজের এসআরসিটাকে কি ও চেঞ্জ করে দিচ্ছে। তো এই ধরনের সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি কাজগুলো করার জন্য হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট আমাদের দরকার হচ্ছে। আচ্ছা, এরপরে এখানে দেখেন ওয়্যার, মানে কোথায় জাভাস্ক্রিপ্টটা আপনি কি ইউজ করবেন। আমরা যে জিনিসটা দেখলাম এখানে দেখেন সেম জিনিসটা ওরা বলে রাখছে। একটা হচ্ছে কি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে কি আপনি জাভাস্ক্রিপ্ট কোডটা কি এইচটিএমএল ফাইলে লিখতে পারবেন। আরেকটা যদি মানে আলাদা এক্সটার্নাল তৈরি করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনাকে লিঙ্ক করাই দিতে হবে। আচ্ছা, এরা এখানে বলে দিছে দেখেন সবসময় এই কোডটাকে আপনাকে রাখতে হবে কি যা বডির উপরে, তাহলে দেখেন জাভাস্ক্রিপ্টটা হচ্ছে কি সবসময় বডির উপরে এটা রাখাটা ভালো। আর যদি ও হেডের ভিতরে রাখেন কাজ করবে না এমনটা না, কিন্তু ওয়েবসাইটটা একটু স্লো হয়ে যাবে তখন। আগে জাভাস্ক্রিপ্ট যখন লোড হবে তখন আপনার কি এইচটিএমএল কোনো কিছু দেখতে পারবেন না, তো মনে হবে কি এইচটিএমএলটা আপনার ওয়েবসাইটটা লোড হতে সময় লাগবে। এরপরে আসি হচ্ছে যে আমাদের স্লাইডারে আমরা ফিরে যাই। ওকে, কমেন্ট আমরা পরে দেখি। আচ্ছা, প্রথমে আসি জাভাস্ক্রিপ্টে কি ভেরিয়েবল কি, জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কি। আচ্ছা, ভেরিয়েবল এই শব্দটা দিয়ে আমরা কি বুঝতেছি, কোনো কিছুকে কি ভেরি করবে বা ক্যারি করবে। ভেরিয়েবল শব্দ, ভেরিয়েবল বাংলা কি কেউ বলতে পারবেন? আর মনে নেই? পুরো বাংলা পাচ্ছেন? আচ্ছা, হুম, ও আচ্ছা, আরে কি লিখতেছি, ভেরিয়েবল কি বলতেছে দেখেন। আচ্ছা, ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে কি পরিবর্তনশীল, ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে কি পরিবর্তনশীল। আচ্ছা, তাহলে এখানে আমরা আসি ফার্স্টে আছে দেখো কি জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল আমি যদি বলি ভেরিয়েবল কি, সহজ ভাষায় বলতে গেলে ভেরিয়েবল হচ্ছে কি ভেরি শব্দের অর্থ কি কোনো কিছু ক্যারি করা, বা ধরেন আমি বলবো এটাকে বহন করা, হ্যাঁ। তাহলে ভেরিয়েবল শব্দ, ভেরিয়েবল কি করবে কোনো কিছুকে কি ভেরি করবে বা ক্যারি করবে বা বহন করবে। আচ্ছা, এখন হাউ টু ভেরিয়েবল আমরা কিভাবে লিখবো। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড ধরেন আপনাকে একটা বলা হলো যে একটা শব্দ প্রিন্ট করাতে বলা হলো হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি বললাম এই শব্দটা আপনি কি 10 বার প্রিন্ট করান, তাহলে আপনাকে কি করতে হবে দেখেন তো, একটু কথা বলে একটু বুঝি আমরা শুনি সবাই। প্রথমে আছে ভেরিয়েবল, এখন আমি আপনাকে একটা বললাম যে আপনি এই যে হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা আছে আপনি এটাকে কি 10 বার প্রিন্ট করান, তাহলে আপনাকে কি করতে হবে দেখেন হ্যালো ওয়ার্ল্ড শব্দটা কি 10 বারই কি লিখতে হবে এভাবে। তো এখন একটা সিস্টেম যদি করা যায় দেখেন আবার বলতেছে কি হ্যালো, এরপরে আমি বললাম হ্যালো ওয়ার্ড লিখছেন, এরপরে ওটাকে চেঞ্জ করে আবার বলতেছে কি হ্যালো ওয়ার্ডস লেখেন, তাহলে আপনার কি ওই 10টা জায়গায় গিয়ে গিয়ে কি আবার চেঞ্জ করা লাগবে না। আমি বললাম 10 বার আপনি কি হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা প্রিন্ট করান আপনার ওয়েবসাইটে, আপনাকে কি করতে হবে 10 বারই তো লিখতে হবে, তাই না। আচ্ছা, এখন 10 বার আমরা লিখলাম, এরপরে একটু পরে এসে আবার বলতেছি কি আপনি ওখান থেকে কি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় ওয়ার্ল্ডস দিয়ে দেন, এস যোগ করেন, তাহলে আপনাকে কি করতে হবে আবার ওই 10 জায়গায় গিয়ে কি সেম জিনিসটাই চেঞ্জ করতে হবে। তো আমরা যদি এরকম করতে পারি যে একটা জিনিস জিনিসটাকে কি আমি একটা জিনিসের ভিতরে কি রেখে দিলাম,
ধরেন আমরা ছোটবেলায় কি ছোটবেলায় বলতে কি এখনো করেন অনেকেই, যারা হচ্ছে যে ম্যাথ নিয়ে পড়েন, ম্যাথের মধ্যে আপনারা ওই যে ধরেন না, ধরি অমুকের অমুকের জন্য অমুক, অমুকের জন্য অমুক। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে এক্স ধরে আছেন কি এক্স ইকুয়াল 10, তার মানে কি এক্স এর মান কত হয়ে যাচ্ছে তখন 10। ঠিক সেম জিনিসটাই আপনি এখানে বলতেছে কি ভেরিয়েবল। আপনি একটা কি যে কোনো একটা কিছু ধরে নেন, ওটার ভেতরে কি আপনি যে ভ্যালুটা যাচ্ছেন ওই ভ্যালুটা কি রেখে দেন। তাহলে এখানে 10 বার আমাকে চেঞ্জ করা লাগতেছে। এখন যদি আমি এভাবে করি যে না, একটা এর ভিতরে আমি কি হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটাকে রেখে দিলাম, এভাবে আমি কি 10 বার প্রিন্ট করে ফেললাম। এখন যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে আমাকে কি 10টা জায়গায় চেঞ্জ করা লাগবে? একটা জায়গায় চেঞ্জ করলে কি আমাদের সবগুলা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ভেরিয়েবল কেন আমাদের লাগে সেটা আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে ভেরিয়েবল আমরা কিভাবে লেখার সিনট্যাক্সটা কি। ভেরিয়েবল লেখার সিনট্যাক্স হচ্ছে একটা আপনাকে কিওয়ার্ড লিখতে হবে, সেটা হচ্ছে কি এটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন কিওয়ার্ড, সেটা হচ্ছে কি var। ভেরিয়েবল লেখার জন্য কিওয়ার্ড কি var। আচ্ছা, চলেন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি। হ্যাঁ, এখানে আসি। এখন কথা হচ্ছে যে আমাকে বলা হলো যে এই যে টেক্সটটা 10টা জায়গায় লেখার জন্য, তাহলে আমাদের কি করতে হবে? এখন একবার লেখা আছে, তার মানে কি এটাকে কি 10 বার আমাকে কি প্রিন্ট করতে হবে। এখন প্রিন্ট করার পরে ধরেন আমি এইভাবে করে ফেললাম, 10 বার লিখে ফেললাম, 5 বার লিখলাম। এখন আপনাকে বলতেছে কি এটাকে আবার চেঞ্জ করেন, হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় কি আহ, যে কোনো একটা কি চেঞ্জ করে দেন। ধরেন আমরা দিচ্ছি কি ওয়ার্ল্ড এস যোগ করে দেন। তাহলে কি করতে হবে দেখেন তো, আমার সব জায়গায় কি চেঞ্জ করতে হচ্ছে। এখন আমি যদি এভাবে করতে পারি যে এটাকে আমরা সব জায়গায় চেঞ্জ না করে এই যে টেক্সটটা আছে আমি কি যে কোনো একটা জায়গায় কি রেখে দিলাম। হ্যাঁ, এই টেক্সটটাকে আমি এখানে রেখে দিলাম, এটাকে যদি কি আমি এখান থেকে ইউজ করতে পারি, তাহলে এখানে ইউজ করতে পারি, তাহলে হচ্ছে কি বারবার আমাকে কি সব জায়গায় চেঞ্জ করতে হবে? একটা জায়গায় চেঞ্জ করলে কি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এই কারণেই আমরা মূলত কি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কোনো একটা মান একবার লিখে রাখি, ওটাকে আমি কি বারবার যেন কি ইউজ করতে পারি। আচ্ছা, এখন ভেরিয়েবল লেখার সিনট্যাক্সটা কি? ভেরিয়েবল লেখার সিনট্যাক্স হচ্ছে var নামের একটা কি কিওয়ার্ড আপনাকে লিখতে হবে। আচ্ছা, ভেরিয়েবল লেখার জন্য প্রথমে আপনাকে কি var নামের একটা কিওয়ার্ড লিখতে হবে, এরপরে আছে কি ভেরিয়েবলের নাম। এখন ভেরিয়েবলের নাম যে কোনো কিছু আপনি দিতে পারেন, ধরেন আমি দিলাম কি আচ্ছা এ বি সি দিলাম। এখন এই যে টেক্সটটা আছে মাঝখানে, তাহলে আমি আর এখানে এটা এভাবে না লিখে এটা কি করব, এই প্রত্যেকটা হচ্ছে কি ভেরিয়েবলের মানটা আছে কি ভেরিয়েবলের ভিতরে রেখে দেব। আচ্ছা, এখন ওই যেভাবে আপনারা ম্যাথ অঙ্ক করতেন এক্স ইকুয়াল হচ্ছে কি 10, তাহলে আমি যখন এখানে এক্স লিখি তাহলে এক্স এর মান কত 10। তাহলে ঠিক সেম জিনিসটাই হচ্ছে কি এখানে ভেরিয়েবল বলতেছে। আপনি শুধু এখান থেকে কি যেখানে আপনার এই হ্যালো টেক্সটটার দরকার, আপনি টেক্সটের পরিবর্তে কি এই মানটা ভেরিয়েবলটাকে ইউজ করেন। তো আমি যদি এখানে আসি, এখন আমি ট্যাগের ভিতরে দেখাচ্ছি না, জাস্ট ট্যাগটা পরে আসতেছি। এখানে আমি এসে বললে দিলাম কি এ বি সি, তাহলে দেখেন আমাদের কি এখানে হ্যালো ওয়ার্ল্ডটা কি দেখা যাচ্ছে। তাহলে হচ্ছে যে একটা ভেরিয়েবল লেখার সিস্টেম হচ্ছে কি var, এরপরে ভেরিয়েবলের নাম, কোটেশন, এরপর লাস্টে এসে হচ্ছে কি সেমিকোলন। তাহলে এখানে একটা জিনিস নোট করেন সবাই, একটা ভেরিয়েবল লিখতে গেলে আপনাকে 5টা জিনিস দিতে হবে। কি কি? প্রথমে হচ্ছে কি var নামের কিওয়ার্ড, এরপরে আছে কি ভেরিয়েবলের নাম, এরপরে হচ্ছে কি ইকুয়াল সাইন, এরপরে হচ্ছে কি ভেরিয়েবলের ভ্যালু, এরপরে হচ্ছে কি সেমিকোলন। এই যে যা দেখতেছেন তাই ভেরিয়েবল কিওয়ার্ড, ভেরিয়েবলের নাম, এখন নামটা যে কোনো কিছু হতে পারে, এরপরে আপনাকে কি ইকুয়াল দিতে হবে, ইকুয়াল সাইন, এরপরে ভেরিয়েবলের কি ভ্যালু, এরপরে হচ্ছে কি সেমিকোলন। এখন এই সেমিকোলনটা জাভাস্ক্রিপ্টে হচ্ছে অপশনাল, জাভাস্ক্রিপ্টে অপশনাল। আপনি যদি এখানে সেমিকোলনটা দেন তারপরও কাজ করবে, না দিলেও এটা কি কাজ করবে, বাট অনেক সময় যদি আপনি না দেন এরর দেওয়ার সম্ভাবনা থাকে।
আচ্ছা, এই কারণে সবসময় জাভাস্ক্রিপ্টের শেষের লাইনে আপনারা একটা করে কি ক্লোজিং এ সেমিকোলন দিয়ে কি ক্লোজ করে দিবেন। এটা অপশনাল বর্তমান জাভাস্ক্রিপ্টে। তারপর হচ্ছে কি দেয়াটা ভালো ভালো এখন। আচ্ছা, এখন হচ্ছে এবিসি আমি যত জায়গায় এখন আমার কি এই টেক্সটটার দরকার হবে, তাহলে সব জায়গায় আমি কি এই টেক্সটটা লেখার পরিবর্তে আমি হচ্ছে কি ইউজ করবো কি ভেরিয়েবলের নামটা। আচ্ছা, তাহলে দেখেন কি দুইবার এটা প্রিন্ট হয়েছে। আবার যদি আমি লিখি এখানে, এখন যদি আমার এখানে চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে কি আমাকে সব জায়গায় কি এখানে চেঞ্জ করতে হবে? না, আমি যদি এখানে কোনো কিছু কি চেঞ্জ করে দেই তাহলে হচ্ছে কি আমার দেখেন অটোমেটিক কি সব জায়গায় যত জায়গায় আমি এই ভেরিয়েবলটা ইউজ করবো সবগুলাই কি চেঞ্জ হয়ে যাবে। যেমন সিএসএস এ আমরা অলরেডি কি এগুলো দেখছি না, ভেরিয়েবল কিভাবে কাজ করে। এক জায়গায় আমি কি চেঞ্জ করলে ভেরিয়েবলটা আমাদের যত জায়গায় ইউজ করা থাকবে সব জায়গায় কি ওই মানটাই পেয়ে যাচ্ছে। এখানে আমরা আচ্ছা পাশাপাশি আসার কারণ হচ্ছে এখানে আমরা কোনো ট্যাগ দিছি বাই ডিফল্ট টেক্সট পাশাপাশি আসছে। এখানে বলে সবগুলো কি ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট আছে এগুলোর মধ্যে না, এই কারণে পাশাপাশি আসছে। আমরা যদি নিচে নিতে চাই তাহলে হচ্ছে কি এখানে বিআর দিয়ে নিচে নামায় দিতে হবে, তাহলে আমরা পরবর্তীতে আসবো। আচ্ছা, তাহলে ভেরিয়েবল এতটুকু কি বুঝতে পারছি আমরা। আর একটা যদি আমরা লিখতে চাই var, তাহলে ধরেন এটা হচ্ছে কি নেম, এক ধরনের আছে কি নাম। আচ্ছা, ধরেন আমার একটা কি নাম ভেরিয়েবল ইউজ করলাম, এটাকে যদি আমরা এখন আউটপুটে দেখতে চাই তাহলে হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট ডকুমেন্ট ডট, তাহলে এখানে আছে কি নেমটাকে যদি আমি প্রিন্ট করা দিই তাহলে আছে কি আমার নাম যেটা আছে, তাহলে দেখেন এটা আছে কি আউটপুটে আমরা দেখতে পাচ্ছি। তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার সিনট্যাক্স কি var নামের কিওয়ার্ড দিতে হবে, এরপরে আছে কি ভেরিয়েবলের নাম, এরপরে আছে কি ভেরিয়েবলের ভ্যালু। এখন এখানে কিছু কথা আছে যে ভেরিয়েবলের এই যে নাম আছে, নাম লেখার জন্য কিছু রুলস আছে। রুলস গুলা সবাই একটু যদি নোট খাতা কলম থাকে নোট করে নেবেন। আচ্ছা, আমরা এখান থেকে আসতেছি কি ভেরিয়েবল, এখানে আসেন। ওকে, ভেরিয়েবলস রুলস। ওকে, এখান থেকে আমরা একটু সার্চ দিই গুগলে ভেরিয়েবল। আচ্ছা, আমরা এই যে ভেরিয়েবলের নামগুলো দিচ্ছি, ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করার জন্য কিছু রুলস আছে, এগুলো সবাই একটু নোট করে নেন। সবাই একটু নোট করেন, এটা সবাই নোট করেন, যাদের খাতা কলম আছে নোট করেন, পরে আবার ভুলে গেলে প্রবলেম আছে। এটার নামে দেখেন কোশ্চেন অ্যান্সার আমি দেখাই দিচ্ছি এখন। আচ্ছা, প্রথমে আছে ভেরিয়েবলের নামের মধ্যে কোনো স্পেস ইউজ করতে পারবেন না। প্রথম রুলস হচ্ছে কি আমরা এই যে ভেরিয়েবলটা লিখলাম, ধরেন এখানে এরকম থাকতে পারে মাই নেম, হ্যাঁ, তো এরকম আমি দিতে পারি কি মাই নেম। মাই একটা শব্দ, নেম একটা হচ্ছে কি শব্দ। এখন এখানে এই দুইটার মধ্যে কি আপনি ভেরিয়েবল যখন নাম লিখবেন তখন এই দুইটার মধ্যে কি কখনো স্পেস ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে ফার্স্ট রুল। তাহলে কিভাবে লিখবো? অনলি লেটার্স, অনলি লেটার্স, ডিজিট
আন্ডারস্কোর অ্যান্ড ডলার সাইন আর পারমিটেড ইন ভেরিয়েবল নেমস। আপনি ভেরিয়েবলসে কি কি ইউজ করতে পারবেন? লেটার ইউজ করতে পারবেন, ডিজিট ইউজ করতে পারবেন, এরপর আছে কি আন্ডারলাইন, ডলার সাইন, এগুলো হচ্ছে কি ইউজ করতে পারবেন। এর বাইরে কোনো স্পেশাল ক্যারেক্টার কি ইউজ করা যাবে না। তাহলে কি কি? লেটার, এরপরে আছে কি ডিজিট, ডিজিট মানে হচ্ছে কি সংখ্যা, আন্ডারস্কোর, এরপরে আছে কি ডলার সাইন, এর বাইরে অন্য কিছু কি ইউজ করা যাবে না লেটার নামের ক্ষেত্রে। এরপরে আছে যে কেস ম্যাটার হোয়েন দ্য কাম ইন ভেরিয়েবল নেমস। আচ্ছা, আরেকটা আছে কেস সেন্সিটিভ। আপনি যদি এখানে লিখি, ধরেন আমরা এখানে লিখছি কি মাই নেম, ধরেন আমি এখান থেকে স্পেসটা উঠাই দিচ্ছি, এটা হচ্ছে কি আমার ভেরিয়েবলের নাম, কিন্তু আমি যখন এটা ডিক্লেয়ার করতেছি, এখানে যদি ধরেন আমি এমটাকে কি বড় হাতের করে দিলাম, কিন্তু তখন কিন্তু আবার এটা পাবে না, কারণ হচ্ছে ভেরিয়েবল হচ্ছে কি সব সময় কেস সেন্সিটিভ। আপনি যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন সেইভাবে আপনাকে কি আউটপুটে লিখতে হবে। যেভাবে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন সেইভাবেই কি আপনাকে ভেরিয়েবল লিখতে হবে। ভেরিয়েবল আছে কি কেস সেন্সিটিভ। এরপরে আছে লেটার, অ্যালফাবেট, আন্ডারস্কোর অর ডলার সাইন মাস্ট ফার্স্ট ক্যারেক্টার ইন দ্য ভেরিয়েবল নেম and other special character must not be taken. আচ্ছা, আপনি প্রথমে আছে কি একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবেন তখন আছে কি টেক্সট লিখতে পারতেছেন, এরপরে সামনে আছে কি আন্ডারস্কোর লিখতে পারবেন, ডলার দিয়ে শুরু করতে পারবেন। আপনি ভেরিয়েবলের নামের ক্ষেত্রে সামনে আছে কি টেক্সট দিয়ে আমরা দেখলাম, এরপরে আছে কি আন্ডারস্কোর দিয়ে লিখতে পারবেন, এটা জাভাস্ক্রিপ্ট অ্যালাউ করবে। এরপরে আপনি চাইলে কি ডলার সাইন দিয়ে লিখবেন, এটাও জাভাস্ক্রিপ্ট কি অ্যালাউ করবে, কিন্তু এর বাইরে যদি অন্য কোনো সিম্বল দেন সেটা অ্যালাউ হবে না। ধরেন আমরা এখানে যদি এভাবে লিখি স্টার সাইন, ধরেন সামনে কি একটা নাম্বার দিলাম বা স্টার সাইন দিলাম, এইভাবে দেখেন আপনাকে ইরর দিবে। তাহলে নাম অবশ্যই কি টেক্সট দিয়ে শুরু হবে, অথবা কি ডলার সাইন অথবা আন্ডারস্কোর। এর বাইরে যদি অন্য কোনো সিম্বল আপনি ইউজ করেন সেগুলো হচ্ছে কি এরর দিবে আপনাকে। এইভাবে যদি আমরা ধরেন স্টার সাইন দিয়ে শুরু করি তাহলে এটা হচ্ছে কি ভেরিয়েবল এরর এরর দিবে, আউটপুট আমরা কি পাবো না। আচ্ছা, এটা লিখছেন। এরপরে আসেন আস্তে আস্তে এটা। আচ্ছা, স্পেশাল ক্যারেক্টার নট বি টেকেন, এটা আমরা দেখলাম। এরপরে আছে কি ক্রিয়েশন রিজার্ভ ওয়ার্ড জাভাস্ক্রিপ্ট শুড নট বি ইউজ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ইউজ করা যাবে না, সেটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট যে রিজার্ভ কিওয়ার্ড গুলো আছে। রিজার্ভ কিওয়ার্ড কোনগুলো? যেগুলো জাভাস্ক্রিপ্ট ইউজ করে কোনো একটা মিনিং বোঝায়। যেমন আমরা এখানে ইউজ করলাম কি ভার, ভার এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ড। আপনি এই ভার নামে কি কোনো ভেরিয়েবলের নাম ইউজ করতে পারবেন না। আবার ধরেন জাভাস্ক্রিপ্টের মধ্যে কি আছে, অবজেক্ট আছে, এরপরে কি অ্যারে আছে, এই ধরনের এই শব্দগুলো আপনি কি এখানে ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবেন না। কিওয়ার্ডগুলো আমরা আস্তে আস্তে দেখে নেবো, জানবো, সমস্যা নেই। তো তাহলে এখানে কি কি পাইলাম আমরা ভেরিয়েবলের নামের ক্ষেত্রে? আপনি ফার্স্টে আছে কি লেটার দিয়ে শুরু করতে পারবেন, এরপরে কি দিয়ে শুরু করতে পারবেন? আন্ডারস্কোর, হ্যাঁ। এরপরে শুরু করতে পারবেন কি দিয়ে? ডলার সাইন দিয়ে। এর বাইরে অন্য কিছু দিয়ে কি শুরু করা যাবে না। আপনি নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। এরপরে অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে কি ভেরিয়েবলের নাম লিখতে পারবেন না। একটা। সেকেন্ড হচ্ছে ভেরিয়েবলের নামের মধ্যে আপনি কি স্পেস ইউজ করতে পারবেন না। ভেরিয়েবলের নামের ভেতরে কি স্পেস ইউজ করতে পারবেন না। স্পেসের জায়গায় আপনি কি ধরেন এভাবে ড্যাশ দিতে পারবেন, আন্ডারস্কোর দিতে পারবেন না, এভাবে কি। আমি তো এটাই বলতেছি, স্পেস দিতে পারবেন না। হ্যাঁ, এরপরে হচ্ছে যে কি যদি স্পেস আপনার দরকার হয় তাহলে আপনি কি এইভাবে আন্ডারস্কোর দিতে পারেন। নিচে হচ্ছে কি আন্ডারস্কোর, তার মানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না ভেরিয়েবলের নামের ক্ষেত্রে। এখন এর মাঝখানে এসে আপনি সংখ্যা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সামনে হচ্ছে কি সংখ্যা ইউজ করা যাবে না। আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। নামের ক্ষেত্রে আপনি কি যে কোনো নাম ইউজ করতে পারেন। দেন সমস্যা, ওকে।
এরপরে আছে আর কি দেখলাম আমরা, ডলার সাইন, আন্ডারসাইন, স্পেস ইউজ করা যাবে না। এরপরে অন্য কোনো কি আদার স্পেশাল ক্যারেক্টার কি ইউজ করা যাবে না। আচ্ছা, এখন যদি এরকম হয় ধরেন মাই নেম দুইটা ওয়ার্ড, তাহলে এটা যদি আমি এইভাবে লিখি, হ্যাঁ, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই যে জিনিসগুলো আমি বললাম না, এগুলো লিখে নিতে বললাম কেন জানেন? আপনাদের যে রিটেন কোশ্চেনটা দিছি ওখানে দেখেন একটা কোশ্চেন আছে, তাহলে এই কয়টা রুলস যদি আপনার মনে থাকে, তাহলে যে কোনো ওরা চেঞ্জ করে দেখ না কেন, আপনি কি সঠিক অ্যান্সারটা ওখান থেকে বের করতে পারবেন। তো এগুলো একটু নোট করে নিতে পারেন। আর যারা বলছিলেন এটা কোথায় আমি খুঁজে পেলাম, আপনি গুগলে গিয়ে সার্চ দেন, হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লারেশন রুলস, হ্যাঁ, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। আচ্ছা দেখেন, আমরা এখন পর্যন্ত কি কি দেখলাম। ভেরিয়েবল হচ্ছে যে প্রথমে দেখছি কি জাভাস্ক্রিপ্ট কি, কেন ইউজ করি, কেন আমরা জাভাস্ক্রিপ্ট শিখি, জাভাস্ক্রিপ্ট দেখলে আমরা কি কি কাজ করতে পারবো, এই কাজগুলো কি আমরা দেখলাম। তো এরপর আছে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে সেটা আমরা দেখছি। এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করা সিস্টেম হচ্ছে কি, প্রথমে হচ্ছে কি আপনাকে একটা জাভাস্ক্রিপ্টে কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে কি var। এরপরে ভেরিয়েবলের নেম, এরপর আছে ইকুয়াল সাইন দিয়ে আপনি ভেরিয়েবলে কি মানটা রাখতে চান সেই মানটা হচ্ছে কি লিখে দেবে। আচ্ছা, এরপরে ভেরিয়েবলস ডিক্লেয়ার করার কিছু রুলস ছিল, রুলস গুলো কি কি। আচ্ছা, ফার্স্ট আমরা রুলস গুলো যদি দেখি, এখানে আছে যে প্রথমে আছে কি ভেরিয়েবলের নাম আপনি কি কন্টেন্ট, লেটার্স, ডিজিট, এরপর আন্ডারস্কোর এন্ড কি ডলার সাইন, এগুলো দিয়ে আপনি কি ভেরিয়েবল লিখতে পারবেন। আচ্ছা, নেমস মাস্ট বিগিন উইথ লেটার, অর্থাৎ লেটার দিয়ে কি শুরু হতে হবে, মাস্ট লেটার দিয়ে কি শুরু হতে হবে, অথবা কি ডলার সাইন অথবা আন্ডারস্কোর। আপনি এখানে কি নাম্বার দিয়ে বা অন্য কোনো মাঝখানে বা সামনে কোনো কি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। আচ্ছা, এরপরে বলতেছে সামনে আছে কি ডলার আন্ডারস্কোর ইউজ করা যাবে, বাট এটা আমরা কি ইউজ করব না। এটা হচ্ছে আমরা ইউজ করব না, কেন করব না? কারণ সামনে আছে আমরা এইভাবে লিখি না সাধারণত জাভাস্ক্রিপ্টে, যখন আমরা ভেরিয়েবল লিখি ডেভেলপাররা এই এটা আসলে স্কিপ করে। তো এরপর আছে নেম আর কেস সেন্সিটিভ, যেটা আমরা দেখলাম আপনি যদি একটা নামের যেভাবে আপনি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবেন আউটপুটের জন্য আপনাকে কি সেইভাবে ভেরিয়েবলটাকে লিখতে হবে। এখানে যদি ক্যাপিটাল লেটার বা স্মল লেটার একটু মিস্টেক করেন আউটপুট কিন্তু পাবেন, আপনাকে এরর দিবে। আচ্ছা, এরপর আছে রিজার্ভ ওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ড গুলো আপনি কি ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন না, যেমন এখানে ভার আছে, লেট আছে, কস্ট আছে, এরপরে ফাংশন আছে, লুপ আছে, এই ধরনের শব্দগুলো আপনি কি এখানে ইউজ করতে পারবেন না। আচ্ছা, ভেরিয়েবল ছাড়া আরো দুইটা কিওয়ার্ড দিয়ে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। আমরা যদি এখানে আসি, আরেকটা দুইটা কিওয়ার্ড দিয়ে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, একটা হচ্ছে কি লেট আর একটা হচ্ছে কি কনস্ট। তাহলে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে 2000 স্ক্রিপ্ট ইয়ে 6 এ এগুলো আসছে, এগুলো অনেক পরে আসছে। আচ্ছা, লেট আর কনস্ট আপনি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চান, এই যে বার দিয়েও ডিক্লেয়ার করতে পারবেন, অথবা কি লেট যদি লেখেন লেট, এরপরে আছে কি একটা ভেরিয়েবলের নাম দেন, ধরেন এখানে আমি দিলাম কি নাম্বার, বা এখানে দিলাম কি এস, এরপরে ইকুয়াল দিয়ে ধরেন এখানে কি নেম এস, আর একটা এস দিলাম কি 23, এটাও একটা কি ভেরিয়েবল। এভাবে চাইলে কি আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। ধরেন এখানে আমরা দেখলাম কি ডকুমেন্ট ডট রাইট, এখানে আছে কি এস। তাহলে দেখেন এখানে কি এসটা চলে আসছে, এখানে একটা ব্রেক দিয়ে দিই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন এখানে কি হ্যালো, এরপর আছে কি এস, দুইটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আপনি কি ভার দিয়েও ডিক্লেয়ার করতে পারবেন, লেট দিয়েও কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। এরপরে আছে কি আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে কনস্ট। কনস্ট
এরপরে একটি কি ভেরিয়েবলের যদি নাম দেন, ধরেন নেম এস, আর হচ্ছে পারে কি জেন্ডার, জেন্ডার। আচ্ছা, এরপরে আছে আরে কি আছে এটা, আচ্ছা এখানে আছে কি ধুত্তেরি, এত ভুল হলে কি আর লেখা যায়। আচ্ছা এবার এখানে দিলাম কি নেম এস, আর হচ্ছে আরেকটা দেওয়া যেতে পারে অ্যাড্রেস দিতে পারেন। এরপর আছে কি মেল, আমরা একটা ভেরিয়েবলের নাম নিলাম আছে কি মেল ইকুয়াল হচ্ছে কি যে কোনো একটা মেল এখানে লিখে দিই, ধরেন gmail.com। এটাকেও আপনি কি যদি দেখাতে চান সেম ভাবে হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট, এরপর যদি আমরা এখানে এজের পরিবর্তে এখানে লিখলাম কি মেল, তাহলে এখানে দেখেন আমার কি মেলটা পেয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এভাবে তিনটা দিয়ে কি আপনি ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারেন। এখন এই তিনটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, আমরা এই পার্থক্যটা সবাই একটু ভালো মতন বুঝে না, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। ভেরিয়েবল দিয়ে আমরা কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারতেছি, লেট দিয়েও ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারতেছি, কনস্ট দিয়েও কি ভেরিয়েবল লিখতে পারতেছি। তাহলে এই তিনটা আমরা আলাদা আলাদা কেন ইউজ করি, তিনটা নাম হইলো কেন, বা এই তিনটার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা ভেরিয়েবল এভাবে যদি var কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করেন, এটা সব সময় কি গ্লোবাল, আপনি যেখানে খুশি এখান থেকে কি অ্যাক্সেস করতে পারবেন, চাইলে কি চেঞ্জও করতে পারবেন। ধরেন এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এটার নাম দিছি কি $abc। এখন আমি এখানে এসে নিচে এসে আবার বলতেছি কি var $abc, হ্যালো ওয়ার্ল্ড এর পরিবর্তে আমরা ধরেন কি লিখে দিলাম হ্যালো বাংলাদেশ। তাহলে দেখেন কি হচ্ছে, এটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি একটা ভেরিয়েবলের নাম লিখছি একবার, সেম জিনিসটাকে কি পরের বার এসে কি রিপ্লেস করে দিচ্ছি, দেখেন ওই ভেরিয়েবলের মানটা কি রিপ্লেস হয়ে যাচ্ছে। তাহলে এখানে এখন আমরা আউটপুটে দেখতে পাচ্ছি কি হ্যালো বাংলাদেশ। আচ্ছা এটা হচ্ছে যে একবার আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সেম নামে কি নিচে আরো একবার ডিক্লেয়ার করছি, ওটার ওভাররাইড হয়ে যাচ্ছে। এটা একটা প্রবলেম ছিল, বড় একটা প্রবলেম ছিল যারা আমাদের ডেভেলপার ছিল। পরবর্তীতে কি আপনার একটা ওয়েবসাইট করতে গেলে অনেকগুলা কি কোড আসে, অনেকগুলা মাঝখানে ভেরিয়েবল কোড লিখতে হয়। ধরেন এখানে আপনি কি একটা কোড লিখছেন, এর মাঝখানে কি অনেকগুলা কোড লিখে ফেলছেন, এইভাবে লিখে ফেলছেন। এখন উপরে আপনি কি নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, নিচে এসে কি সবগুলো মনে থাকার কথাও না, অনেক সময় কি আমাদের ভুল হয়ে যেত। তখন কি হয়তো দেখা যাচ্ছে যে ওই মানটা যখন চেঞ্জ হয়ে যায়, পুরা মানে আমাদের সিস্টেমটাই কি উল্টা পাল্টা হয়ে যেত। এটা একটা বড় একটা প্রবলেম ছিল। পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট কি করলো, এই কারণে নিয়ে আসছে কি ভারের পরিবর্তে লেট আর হচ্ছে কি কনস্ট। আপনি যদি লেট দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, পরবর্তীতে ওটাকে যদি কি সেম নামে আর আপনি কোনো কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না। আপনি যদি ওই নামের কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যান, আপনাকে একটা কি এরর দিবে। কারণ আমরা এখানে একটা লিখছিলাম কি লেট দিয়ে লিখছি কি এস, তাহলে এখানে এসে আমরা আবার লিখতেছি কি লেট, ধরেন এখানে লিখলাম কি এস ইকুয়াল 25। এখন যদি আমরা সেভ করি, আচ্ছা এটা ক্যাপিটাল লেটারে লিখছি, তাহলে এটা আমাকে লিখতে হবে কি ক্যাপিটাল লেটার। তাহলে দেখেন আমি লেখার সাথে সাথে আমাকে কি একটা এরর দিচ্ছে, ভিএস কোডে একটা এরর দিচ্ছে। এটা হচ্ছে নিচে দেখেন কি আন্ডারলাইন আমাকে দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? ও বলতেছে যে আপনি এখানে এখানে ভিএস কোড আপনাকে দেখেন লিখেও দিচ্ছে ক্যান নট রিডিক্লেয়ার
রিডিক্লেয়ার করতে পারবেন না। আপনি লেট দিয়ে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, সেটা কি ওই নামে আর কোনো কি ভেরিয়েবল রিডিক্লেয়ার করতে পারবেন না। তাহলে var দিয়ে যদি আপনি ডিক্লেয়ার করেন, সেক্ষেত্রে কি চাইলে এটাকে পরবর্তীতে কি ওভাররাইট করা যায় বা রিডিক্লেয়ার করা যায়। আর যদি লেট দিয়ে আপনি কি কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেন, ওই নামের আর পরবর্তীতে কি কোনো ভেরিয়েবল লিখতে পারবেন না। তাহলে আপনাকে কি ইরর দিবে, ও বলে দিবে কি আপনার একটা এই নামের একটা কি উপরে একটা কি ভেরিয়েবল আছে। তখন আপনাকে দেখেন এখানে আছে কি আর কোনো আউটপুট দিচ্ছে না, আপনাকে ইরর দিচ্ছে। আমরা যদি আউটপুটে গিয়ে এখানে রিফ্রেশ করি, দেখেন এখানে কি আউটপুট পাচ্ছি না, এখান থেকে কোনো কিছু পাচ্ছেন না। তার মানে আপনি একটা কি ভুল করছেন। এই ভুলটা কোথায় পাবেন? জাভা স্ক্রিপ্টে যদি আপনি কোনো ভুল করেন, আপনাকে এই ডেভেলপার টুলগুলো একটু ভালো মতন করে একটু দেখেন, খেয়াল করেন। আমরা আগে শুধু ইনস্পেক্ট করে দেখতাম কি এলিমেন্টের মধ্যে কি কি দেখা যায়, HTML কোড আর হচ্ছে কি CSS কোড গুলো আমরা দেখতে পারতাম। এর পাশে আরো অনেকগুলো ট্যাব আছে, এর পাশে আছে কি আরো অনেকগুলো ট্যাব আছে, প্রত্যেকটা ট্যাবই আমরা আস্তে আস্তে শিখবো। পরে এখন যদি আসি কনসোল ট্যাব, এলিমেন্টের পরে দেখেন আরেকটা ট্যাব আছে, সেটার নাম হচ্ছে কি কনসোল। জাভা স্ক্রিপ্ট কোডে যদি কখনো আপনি ভুল করেন, আউটপুট যদি ঠিকঠাক না পান, অবশ্যই এসে একবার চেক করবেন কনসোলে কি বলতেছে। দেখেন এতদিন তো অনেক কিছুই খাইছেন, এখন থেকে রেগুলার ইরর খাওয়া শুরু করবেন। হ্যাঁ, তো এটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, যত খাবেন তত আপনি শিখতে পারবেন ভালো। এটা হচ্ছে ইরর, ইরর যত বেশি খাবেন তত আর কি শেখাটা ভালো হবে আপনার। তাহলে এলিমেন্ট ট্যাবের পাশে এসে দেখবেন একটা কনসোল ট্যাব আছে। তাহলে এখানে এসে দেখেন আমাকে একটা কি আউটপুট পাচ্ছে না, এখানে এসে দেখেন আমাকে একটা ইরর দিচ্ছে। কি দিচ্ছে ইরর? সিনট্যাক্স ইরর। আচ্ছা, এস হ্যাজ অলরেডি হ্যাজ বিন ডিক্লেয়ার, আপনি এই যে এস হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার, তার মানে আপনি এস নামে যে ভেরিয়েবলটা 17 নম্বর লাইন, এখানে লাইন নাম্বার সহ আপনাকে বলে দিবে আপনি কোন লাইনে ভুল করছেন। এই পাশে যদি দেখেন index.html ফাইলের 17 নম্বর লাইনে আপনি কি করছেন? ভুল করছেন। তাহলে আপনি যদি এখানে আসেন, দেখেন 17 নম্বর লাইনে আপনি কি করছেন? এস কে আবার রিডিক্লেয়ার করছেন, এই কারণে ও ভুলটা দিচ্ছে, বলে দিবে। ভুল বের করার সহজ উপায় হচ্ছে যে আপনি এখানে দেখেন কনসোলে যাবেন, গিয়ে দেখবেন কোনো এরর পাচ্ছেন কিনা, এররটা কি দিচ্ছে আপনি একটু পড়েন। এরপরে কোন লাইনে আপনাকে এররটা দিচ্ছে, এররটাকে কি এখান থেকে লাইন নাম্বার সহ আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, তাহলে লেট আর ভারের মধ্যে পার্থক্যটা কি আমরা বুঝতে পারছি। ভার দিয়ে যদি আপনি ডিক্লেয়ার করেন, তাহলে এটা আপনি কি ওটাকে ওভাররাইট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন, এটা আপনাকে কি কোনো ভুল ভুল দিবে না, কোনো ভুল ধরবে না। বাট আপনি যদি লেট দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, সেই ক্ষেত্রে আপনাকে কি ভুল, আপনি ওটাকে একবার ডিক্লেয়ার করলে পরবর্তীতে ওই নামে আর কোনো কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না। এখন চাইলে আপনি মানগুলাকে কি চেঞ্জ করতে পারবেন, চাইলে আপনি কি মানকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু ভেরিয়েবলকে কি রিডিক্লেয়ার করতে পারবেন। কি রকম? ধরেন এখানে আমার এজ আছে কত? 23। আমি এখানে একবার এটাকে কি প্রিন্ট করে দিচ্ছি, হ্যাঁ, কন্ট্রোল সি, এখানে এসে কি কন্ট্রোল ভি দিয়ে প্রিন্ট করে দিলাম। একটু স্পেস দিয়ে দিচ্ছি বোঝার জন্য। তাহলে দেখেন আমরা একটা এজ ডিক্লেয়ার করছি 23 লেট দিয়ে, এরপরে এখানে এসে বললাম কি লেট, এখানে বলে দিচ্ছি এজ। আচ্ছা, তাহলে এখানে আমি এস, এরপরে এটাকে আপাতত আমরা কমন করে রাখতেছি। তাহলে একটা জিনিস বুঝলাম, আপনি একটা লেট দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওটাকে কি রিডিক্লেয়ার করতে পারবেন না। এরপরে আসেন, আপনি চাইলে ভ্যালুগুলাকে চেঞ্জ করতে পারেন, ভ্যালুগুলাকে চেঞ্জ করতে পারেন কিভাবে? ধরেন আমরা এখানে লেট দিয়ে ডিক্লেয়ার করছি এজ কত 23, আউটপুটে পাচ্ছি কত 23। এরপরে এসে আপনি যাদের ওই ভেরিয়েবলের মানটাকে চেঞ্জ করতে চান, তাহলে সামনে কি যেহেতু একবার আপনি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছেন, তাহলে কি কোনো কিওয়ার্ড লেখা লাগবে না, শুধু ভেরিয়েবলের নাম লেখেন। এস ইকুয়াল টু আমি এখানে বলে দিলাম কি 25। এরপরে যদি আমরা সেভ করি, তাহলে দেখেন আমি নিচে এসে সেম ভেরিয়েবলের মান এখানে কত পাচ্ছি 25। তাহলে ভেরিয়েবল যদি আমি একবার লেট দিয়ে একবার ডিক্লেয়ার করেন, আপনি ওটাকে কি চেঞ্জ করতে পারবেন, রিডিক্লেয়ার করতে পারবেন। মানটাকে কি চেঞ্জ করতে পারবেন, কিন্তু রিডিক্লেয়ার কি করতে পারবেন না। এই দুটো মনে রাখবে পার্থক্য দুটো। লেট দিয়ে যদি আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তাহলে এটাকে কি রিডিক্লেয়ার করা যাবে না, ভেরিয়েবলকে কি ওই নামে আমি আর কোনো কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না। হ্যাঁ, একবারই করতে পারেন। যদি ওই নামে আবার কোনো কিছু ডিক্লেয়ার করতেও যান, তো ও আপনাকে কি একটা এরর দিয়ে দিবে, যে আপনি হচ্ছে কি এরকম করে কি দেখেন বিএস কোড আমি যখন লিখতেছি আমাকে সাথে সাথে কি
রেড কালার দিয়ে দিচ্ছে, তার মানে হচ্ছে কি মাউস নেন দেখেন ও বলেই দিচ্ছে আপনাকে এই ভেরিয়েবলটা আপনি কি একবার ডিক্লেয়ার করছেন, এই কারণে বলতেছে ক্যান নট রিডিক্লেয়ার, আপনি কি আর ডিক্লেয়ার করতে পারবেন না এই ভেরিয়েবল। তাহলে লেট আর হচ্ছে কি বারের মধ্যে পার্থক্য আমরা বুঝলাম। বার আপনি চাইলে কি যতবার খুশি এভাবে কি ডিক্লেয়ার করতে পারবেন, লেট হচ্ছে কি একবার ডিক্লেয়ার করতে পারবেন বাট রিডিক্লেয়ার করতে পারবেন। আপনি চাইলে কি মানটাকে চেঞ্জ করতে পারবেন। এখন মানটাকে চেঞ্জ করতে হলে কি ভেরিয়েবলের নাম আপনি যেটা আছে ওটা লেখেন, এরপরে ভেরিয়েবলের মানটাকে কি চাইলে আপনি আপডেট করতে পারবেন। আচ্ছা এরপরে দেখেন আর এই জিনিসটা দেখে আমরা হচ্ছে যে পরের টপিকে যাবো। আচ্ছা এখন বুঝলাম লেট, বুঝলাম বার, বুঝলাম। এরপরে আসেন কনস্ট। কনস্ট শব্দ পুরোটাই হচ্ছে কি কনস্ট্যান্ট, চিরন্তর সত্য, যেটা আপনি কি একবার ডিক্লেয়ার করলে এটাকে আর কি চেঞ্জও করতে পারবেন না, রিডিক্লেয়ারও করতে পারবেন না। কনস্ট্যান্ট মানে কি মানে চিরন্তর সত্য, যেটা আসলে কোনো কি ভুল করতে পারবেন না কখনো। কনস্ট দিয়ে যদি আপনি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, আপনি ওই নামের কোনো ভেরিয়েবলও ডিক্লেয়ার করতে পারবেন না এবং এর ভিতরে যে মানটা আছে এটাও কি চেঞ্জ করতে পারবেন না। আমরা লেট দিয়ে ডিক্লেয়ার করলে দেখেন এখানে কি হচ্ছে, মানটা কিন্তু আমরা কি চেঞ্জ করতে পারতেছি, তাই না? এখানে লেট দিয়ে ডিক্লেয়ার করছে কি এস, এখানে এসে শুধু এস লেগে কি মানটাকে চেঞ্জ করতে পারতেছি। বাট আপনি যদি কনস্ট দিয়ে ডিক্লেয়ার করেন সেক্ষেত্রে আপনি ভেরিয়েবলের মান ভেরিয়েবলকে কি রিডিক্লেয়ার করতে পারবেন না। তাহলে আমরা এখানে যদি লিখি, ধরেন আরেকটা লিখতেছি কি কনস্ট, এখানে উপরে একটা লিখছিলাম কি দিয়ে মেল দিয়ে, আবার আবার লিখি মেল, দেখেন লেখার সাথে সাথে আমাকে কি এরর দিয়ে দিছে, রেড কালার দিয়ে দিছে। ধরেন এটা আমি কি লিখে দিলাম d.gmail. তাহলে আমাকে দেখেন সেম আমাকে কনস্ট দিয়ে আপনি যদি ডিক্লেয়ার করেন, এখানে যে আমি মাউস নেই দেখেন আমাকে কি বলতেছে ক্যান নট রিডিক্লেয়ার, আপনি কি এটা রিডিক্লেয়ার করতে পারবেন না। এরপরে যদি আমি আসি, আমি রিডিক্লেয়ার করতাম না, আমি কাছে কি এই মানটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি। এরপরে যদি সেভ করি তারপরে দেখেন আমাকে কি এই মানগুলো আসতেছে এখানে নিচে মেল দেখাচ্ছে না। আমরা যদি একটু কনসোলে যাই, কনসোলে যাওয়ার একটু রিফ্রেশ করি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, 23 দেখাচ্ছে, পরের যে কনস্টটাই আমরা প্রিন্ট করছি সেটা আর দেখাচ্ছে না। কি বলতেছে এখানে এরর, এখানে টাইপ এরর পাইছে, কি পাইছে অ্যাসাইন দা কনস্ট্যান্ট ভেরিয়েবল। আপনি ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল আছে কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটাকে কি চেঞ্জ করতে পারবেন না, এটা একটা এরর দিচ্ছে আপনাকে। তাহলে তিনটার মধ্যে পার্থক্য কি একটু নোট করতে বলতে পারবেন কেউ আমাকে গুছিয়ে? আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে তিনটা দিয়ে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, পার্ট দিয়েও কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, লেট দিয়েও কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো, কনস্ট দিয়েও কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। পার্ট দিয়ে যদি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে করি সেটা হয় গ্লোবাল ভেরিয়েবল, এটা আপনি পরবর্তীতে এসে কি ওই নামে আবার ভেরিয়েবল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, ডিক্লেয়ার করে কি মানটা চেঞ্জ করে দেন, এটা আপনাকে ইরোর দিবে না, ভেরিয়েবল কি কোনো ইরোর দিবে না। আপনি চাইলে কি একটা নামে অনেকগুলো ভেরিয়েবল কি ডিক্লেয়ার করতে পারেন যদি ভার কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করেন। আচ্ছা পরের বার আসে লেট। লেট দিয়ে যদি আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তাহলে ওই ভেরিয়েবলটা কি রিডিক্লেয়ার করতে পারবেন না, তার মানে ওই নামে আর কোনো ভেরিয়েবল আপনি কি এই এই পেজে ডিক্লেয়ার করতে পারবেন না। আপনি চাইলে শুধু কি মানটাকে আপডেট করতে পারবেন, মান আপনি কি আপডেট করতে পারবেন বাট ভেরিয়েবল কি রিডিক্লেয়ার করতে পারবেন না। আর যদি কনস্ট দিয়ে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, এটা ভেরিয়েবল কি রিডিক্লেয়ারও করতে পারবেন না, এই যে মানটা আছে এটাকেও আপনি কি চেঞ্জও করতে পারবেন না। কি এতটুকু বুঝতে পারছি? ওকে, এতটুকু যদি বুঝতে পারি তাহলে আমার মোটামুটি ভেরিয়েবল তিন ভাবে ডিক্লেয়ার করা যায় জেনে গেলাম। এর পরের টপিকে যাবো আমরা। আচ্ছা এখন আসেন আউটপুট। এই যে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল আমরা লিখতেছি বা জাভাস্ক্রিপ্টের কোড লিখতেছি, এই জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা কয়ভাবে আউটপুটে দেখতে পারি, কয়ভাবে আউটপুটে দেখতে পারি। প্রথমে যদি এখানে আসি জাভাস্ক্রিপ্ট আউটপুট, আপনি জাভাস্ক্রিপ্ট রাইট ইনটু অ্যান এইচটিএমএল এলিমেন্ট ইউজিং ইনার এইচটিএমএল। আপনি যদি একটা এইচটিএমএল ট্যাগের ভিতরে কি ক্লাস নেম দিয়ে ওটাকে সিলেক্ট করে
ওইটার ইনার এইচটিএমএল হিসেবে কি সেট করে দিতে পারবো আমরা একটা উপায়। দুইটা উপায় হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট দিয়ে যদি আপনি প্রিন্ট করান তাহলে কি আপনার এখানে আমরা করতেছি অলরেডি, এটা দেখতেছি। আরেকভাবে দেখা যায় সেটা হচ্ছে কি উইন্ডো ডট অ্যালার্ট, তো এটা একটা সিস্টেম। আরেকটা হচ্ছে কি কনসোল ডট লগ। এই চার ভাবে হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের আউটপুট দেখা যায়। আমরা একটু প্রত্যেকটা একটু একটা একটা করে কি দেখি। আর ইনার এইচটিএমএলটা আমরা পরে দেখবো, এই তিনটা হচ্ছে কি আমরা এখন দেখে ফেলবো। ফার্স্টে হচ্ছে যে ধরেন দেখি আমরা হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট, তাহলে ডকুমেন্ট ডট রাইট দিলে আমরা দেখতে পাচ্ছি কোথায়, এই যে এইচটিএমএল এর পেজে। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখেন, এইচটিএমএল পেজটাকে জাভাস্ক্রিপ্টে বলা হচ্ছে কি ডকুমেন্ট। এইচটিএমএল যে পেজটা আছে এটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় কি বলে, ডকুমেন্ট। এরপরে ডকুমেন্টের মধ্যে ডট দিয়ে কি আপনি রাইট করেন, কি লিখতেছেন সেটা আপনি এখানে কি এই মেথডের মধ্যে বলে দেন। এগুলো হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা এক একটা করে কি বিল্ড ইন মেথড। ডকুমেন্ট ডট রাইট দিয়ে কি আপনি আউটপুট যদি দেখেন তাহলে আপনার এই যে বডির ভিতরে আপনি কি দেখতে পারবেন আউটপুটটা। অলরেডি এটা আমরা জানি, ইউজ করলাম। ডকুমেন্ট ডট রাইট দিয়ে যদি আপনি দেখেন আউটপুটটা দেখা যাবে কোথায়, বডির ভিতরে। এইচটিএমএল এর কি আমাদের যে আউটপুট ওয়েবসাইটের যে বডির ভিতরে আমরা দেখতে পারবো। এরপরে আরেকটা আসেন কি অ্যালার্ট। তা উইন্ডো ডট অ্যালার্ট এর আগে আমরা দেখবো কি অ্যালার্ট। জাস্ট এখানে বলে দিচ্ছি কি অ্যালার্ট। ধরেন এই যে মেইলটা আছে এটাকে আমরা প্রিন্ট করব, ডকুমেন্টের পরিবর্তে আমি এখানে লিখতেছি কি অ্যালার্ট। এটা তো মেইল। এখন যদি সেভ এটাকে সেভ করি, আউটপুটে গিয়ে আমরা একটা কি এই হচ্ছে আমাদের ওয়েবসাইট রিফ্রেশ করে রিঅ্যাসাইন, এটা কোনটা করলাম, এই যে এটা না। ওকে সেভ করেন, আউটপুটে গিয়ে একটা কি রিফ্রেশ করি আবার। আচ্ছা দেখেন এখন এখানে কি অ্যালার্ট যদি আপনি দেখেন তাহলে অ্যালার্ট এরকম একটা কি অ্যালার্ট বক্স আসবে, এর ভিতরে আপনি কি দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে পিছন থেকে, বুঝতেছেন কিনা কে জানে, সামনে যারা আছেন হয়তো দেখতে পাচ্ছেন। একটু যদি জুম করি, অ্যালার্ট যদি লেখেন তাহলে অ্যালার্ট দিলে আউটপুটটা কোথায় দেখা যাবে, ব্রাউজারে এসে কি আপনি রিফ্রেশ করেন, রিফ্রেশ করার সাথে সাথে আপনাকে একটা কি অ্যালার্ট বক্স দিবে এইরকম। এটা হচ্ছে কি অ্যালার্ট। অ্যালার্ট দিয়ে আপনি এখানে কি আউটপুটটা দেখতে পাবেন। এটা গেল একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে কি কনসোল ডট লগ। কনসোল ডট লগ এর ভিতরে এটা একটা কি জাভাস্ক্রিপ্টের মেথড, এটা দিয়েও কি আমরা আউটপুট দেখতে পারবো। তাহলে এটার ভিতরে আমি ধরেন এখানে দিচ্ছি কি এস, কন্ট্রোল সি, এই এস নামের ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে ডকুমেন্ট ডট রাইট দিলে আমরা কোথায় দেখতে পাচ্ছি, বোর্ডের ভিতরে। আর যদি অ্যালার্ট দিয়ে আমরা আউটপুট দেখি সেটা দেখতে পাচ্ছি কোথায়, রিফ্রেশ করার সাথে সাথে ওই পেজটা লোড হওয়ার সাথে সাথে দেখেন কি একটা অ্যালার্ট চলে আসছে, এই যে একটা বক্স চলে আসছে এখানে। আপনি এটাকে বলতে আছে কি অ্যালার্ট। আপনি যদি অ্যালার্ট লেখেন এভাবে কি চলে আসবে, এটা এভাবে আসতেছে। আবার ফায়ারফক্সে গেলে দেখবেন এটা মাঝখানে আসতেছে, ডিপেন্ড করে এটা ব্রাউজার অনুযায়ী। দুইটা আমরা দেখলাম। আরেকটা হচ্ছে কি কনসোল। এখন কনসোল যদি আমরা আসি তাহলে কনসোল দেখলে কোথায় আউটপুটটা দেখতে পারবো, এটা কনসোলে তাহলে আপনাকে যেতে হবে। কনসোল কোথায়, ইনস্পেক্ট করেন। ইনস্পেক্ট করার পরে এটা হচ্ছে কি এলিমেন্টের পরে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কি কনসোল। এখানে যদি আসেন দেখেন এখানে দেখাচ্ছে কি 25 দেখতে পাচ্ছেন, দেখা যায় পিছন থেকে 25। তার মানে আপনি চার ভাবে আউটপুট দেখতে পারি। একটা হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট, এরপরে দেখলাম কি অ্যালার্ট, আরেকটা হচ্ছে কি কনসোল ডট লগ। ইনার এইচটিএমএলটা আমরা পরে দেখবো। চার ভাবে একটা আছে। আচ্ছা এতটুকু কি কারো কোনো প্রবলেম আছে, বুঝছেন এটা? ওকে, ডকুমেন্ট ডট রাইট দিলে আপনি দেখতে পারবেন কোথায়, বডিতে। এরপরে যদি আপনি অ্যালার্ট দেন তাহলে কি এখানে একটা কি অ্যালার্ট বক্স আসবে। আর যদি কনসোল ডট লগ দিয়ে আমরা দেখি সেটা আমরা পাবো কোথায়, কনসোল ট্যাবে। কারো কোনো কোশ্চেন আছে এতটুকু? হাউ ডু ইউ ডিসপ্লে আউটপুট ইন জাভাস্ক্রিপ্ট। আপনি জাভাস্ক্রিপ্টে কয়ভাবে কি আউটপুট দেখতে পারেন, এখানে লেখা আছে কি ইউজিং
প্রিন্ট, এটা আমাদের কি ঠিক না। এরপর আছে কি ইউজিং অ্যালার্ট, এটাও ঠিক আছে। এরপরে কি ইউজিং কনসোল ডট লগ, এটা দিয়েও আমরা কি জাভাস্ক্রিপ্টের কোডের আউটপুট দেখতে পারি। ইউজিং ডকুমেন্ট ডট রাইট, এটা দিয়েও কি আমরা আউটপুট দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা একটা কোশ্চেন দিছে, যে কোশ্চেনের অ্যান্সার কি তিনটাই কারেক্ট, ঠিক আছে না, তিনটাই কি কারেক্ট। এমন যদি কখনো হয় সেক্ষেত্রে দাগাবেন হচ্ছে যে সব থেকে পুরানা ভাষণ, আমরা সবসময় যেটা বেশি ইউজ করি সেটাই আপনারা কি দাগাবেন। এখানে তিনটা অ্যান্সারই কিন্তু কারেক্ট, ভুল কোনোটাই না। বাট যারা কোশ্চেন তৈরি করে তারা তো হচ্ছে আগের মানুষ, ওরা হচ্ছে যে ওইটা অ্যান্সার হিসেবে এভাবেই করে রাখে। তো সবসময় চিন্তা করবেন যে আগে কোনটা করা হতো আর সবসময় মানে কোন কাজটা আমরা বেশি করি। আছে আসতেছে এগুলো। তাহলে একটা আমরা পাইলাম, সেটা হচ্ছে কি আউটপুট যদি আপনি এইভাবে যদি কোশ্চেন আছে, এই অ্যান্সার তিনটাই আছে, বাট এখান থেকে দাঁড়াবেন কি কনসোল ডট লগ, কারণ এটা সব থেকে বেশি মানে যে আমরা যখন আউটপুট দেখি জাভাস্ক্রিপ্ট কোডে সব থেকে এই জিনিসটাই বেশি ইউজ করি, কনসোল ডট লগ। তাহলে এটা অ্যান্সার করে দিয়ে আসবেন। আর যদি দেখেন যে এরকম না, এটা আপনাকে কোশ্চেন করছে এমনিতে শর্ট কোশ্চেন হিসেবে আসছে, তাহলে আপনি এই তিনটার যে কোনো একটা লিখে দিলেই কি আপনি মার্ক পেয়ে যাবেন। কথাটা বুঝতে পারছেন কি বলছি? যদি এভাবে এমসিকিউ আকারে থাকে তাহলে দিবেন কোনটা কনসোল ডট লগ, আর যদি এভাবে শর্ট কোশ্চেন আকারে থাকে তাহলে এখান থেকে কি তিনটার যে কোনো একটা লিখলেই আপনি কি মার্ক পেয়ে যাবেন। আরো কিছু আছে কিনা দেখি। আচ্ছা, হুইচ ফাংশন ইউজ টু আউটপুট ডাটা কনসোল ইন জাভাস্ক্রিপ্ট। তাহলে আপনি যদি কনসোলে আউটপুট দেখতে চান তাহলে কোন মেথডটা ইউজ করা লাগে বলেন তো? ফাংশনটা কনসোল ডট লগ, কনসোলে দেখতে গেলে কি কনসোল ডট লগ। আপনি অ্যান্সার পেয়ে গেছেন। ওকে, আর কিছু আছে?